পেটে আঘাত পাওয়া জায়গাতে হাত দিয়ে আছে রুহি। আদ্রর কোলে মাথা রেখে আদ্রকে উদ্দেশ্য করে বলে, এখান থেকে পালিয়ে যাও আদ্র, হাতে সময় কম। আদ্রর চোটে বাঁধ মেনেছে, সে খুব কাঁদছে। কে বলেছে ছেলেরা কাঁদতে জানে না? তারাও কাঁদতে জানে, নীরবে কাঁদে। তবে খুব প্রিয় জিনিস হারিয়ে ফেললে তারাও মেয়েদের মতো চিৎকার করে কাঁদতে জানে। যেমন এখন আদ্র কাঁদছে। আদ্র কাঁদতে কাঁদতে রুহির কথার প্রতিউত্তরে বলে, না আমি যাব না। আমি কেন যাব রুহি? তুমি ওদের ভয় পাচ্ছ, ওরা আমার কিছুই করতে পারবে না। তুমি এখন কথা বলো না, তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এরপর রাজীবের দিকে তাকিয়ে বলে, এ রাজীব, রাজীব তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি যা, সময় নষ্ট করবি না। আদ্রর কথা মতো রাজীব গাড়ি নিয়ে আসতে চলে যায়। রুহি নিজের রক্তমাথা হাত আদ্রর হাতের উপর রেখে বলে, আমি ওদের ভয় পাচ্ছে না আদ্র, আমি আমার দা ভাইকে ভয় পাচ্ছি। প্লিজ আদ্র, আমার কথা শোনো, এখান থেকে চলে যাও। আমাকে নিয়ে ভাবতে হবে না, ওরা আসার আগেই এখান থেকে চলে যাও। আমার কথা শোনো। না, আমি কোথাও যাব না, তোমাকে রেখে যেই আসুক না কেন। আদ্র আর রুহির কথার মাঝে একটা গুলি এসে লাগে আদ্রর পিঠে। এমন সময় সেখানে পরপর দুটো গাড়ি আসে, একটাতে রাজীব, অন্যটাতে মেঘ। মেঘ তো রুহিকে দেখে রুহি বলে চিৎকার করে দৌড়ে যায় রুহির কাছে, আর রাজির আদ্রকে গিয়ে ধরে। রুহি তার ভাইয়াকে দেখে বলে, ভাইয়া, ভাইয়া আদ্রকে এখান থেকে চলে যেতে বলো, ওর কথা যেন দা ভাই জানতে না পারে। প্লিজ ভাইয়া, ওকে এখান থেকে চলে যেতে বলো। রুহির কথা শুনেই মেঘ রাজীবকে বলে, আদ্রকে নিয়ে দ্রুত হাসপাতালে যাও। মেঘের কথা শুনেই আদ্র রেগে বলে, আমি বললাম না আমি রুহিকে রেখে কোথাও যাব না। মেঘ, আমার আগে ওকে হাসপাতালে নিতে হবে। রুহি আদ্রকে বলে, আমি তোমাকে যেতে বলেছি আদ্র, প্লিজ এখান থেকে যাও, হাতে সময় রুহি আর কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। এমন সময় আদ্র রুহি বলে ওঠে, আর সেই সাথে মাথাটা একটু নিচু করতেই মেঘ আদ্রর ঘাড়ের ক্যারোটির ধমনীতে চাপ দিতেই আদ্র অজ্ঞান হয়ে যায়। আর মেঘ রাজীবকে বলে আদ্রকে এখান থেকে নিয়ে যেতে, সাথে তাদের গ্যাংয়ের লোকজনকেও। মেঘের কথা শুনে রাজীব বলে, কিন্তু ওদেরকে? মেঘ রাজীবকে বলতে না দিয়ে বলে, রেড গ্রুপের কথা ছাড়ো, তোমাকে যা বলেছি তাই করো। রাজীব কথা না বাড়িয়ে আদ্রকে সহ তার পুরো গ্যাং নিয়ে সেখান থেকে চলে যায়। ওদের চলে যেতে দেখে মেঘ দ্রুত রুহিকে কোলে তুলে নিয়ে দাঁড়ায় গাড়ির কাছে যাবে বলে। এমন সময় মাথার উপর হেলিকপ্টারের শব্দ শোনা যায়। মেঘ বুঝতে পেরে যায় ওরা চলে এসেছে। তখন মেঘ সামনে তাকালেই দেখতে পায় অনেকগুলো গাড়ি আসছে। অন্যদিকে রেড গ্রুপের লোকজন কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, কিন্তু যখন সামনে তাকিয়ে দেখে গাড়িগুলো দেখে তখন ভয় পেয়ে যায়। কারণ সামনের গাড়িগুলো আর কারোর না, এই গ্যাংয়ের আসল মাস্টারকে আন্ডারওয়ার্ল্ডের হেড হিসাবে জানে সবাই, কিন্তু এই গ্যাংয়ের এখানে আসার কারণ কি তা বুঝতে পারছে না রেড গ্রুপের লোকজন। এদিকে ওয়েজ ভাবছে এর আগেও তার সাথে আদ্র ঝামেলা হয়েছে, তখন না কোনো এই গ্যাংয়ের সাবধান বানিয়ে এসেছে, না তারা সরাসরি এখানে এসেছে। তার এইসব ভাবনার মাঝের ওই গাড়িগুলো মেঘের সামনে এসে থামে। সেই গাড়িগুলোর মধ্যে থেকে একটা ছেলে তাড়াহুড়ো করে নামে, যাকে দেখে চেনার উপায় নেই। সম্পূর্ণ মাফিয়া গেটআপে সে এসেছে। ছেলেটা দৌড়ে এসে মেঘের কোল থেকে রুহিকে নিজের কোলে তুলে নেয়। এই সময় সেখানে একটা হেলিকপ্টারও ল্যান্ড করে। ছেলেটা দ্রুত রুহিকে গিয়ে হেলিকপ্টারে উঠে যায়, সাথে মেঘও। এরকম হয় 2 ঘন্টা পর জার্মানির সবচেয়ে বড় হাসপাতাল চারিতে ইউনিভার্সিটিস মেডিসিন বার্লিন, মানে রুহি যেই মেডিকেল কলেজে পড়ে সেই মেডিকেল কলেজের হসপিটাল ওটির সামনে দাঁড়িয়ে আছে আদি, মেঘ, ফাহিম চৌধুরী, আরিফ আহমেদ আর নীলা। ভেতরে রুহির অপারেশন চলছে। আদি আর মেঘের অস্থিরতা কমছে না। 2 ঘন্টা হয়ে গেল, এখনো ডাক্তার বেরোচ্ছে না কেন? এটা নিয়ে আদি টেনশন করছে আর পায়চারি করছে, কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। এভাবেই আরো 1 ঘন্টা চলে যায়। দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টা পর ওটি রুম থেকে একজন ডাক্তার বেরোয়। আদি আর মেঘ দৌড়ে তার কাছে যায়। আদি জিজ্ঞেস করে, আমার বোন কেমন আছে ডাক্তার? ও ঠিক আছে। দেখুন মিস্টার চৌধুরী, আপনাকে মিথ্যা আশ্বাস দিব না, আপনার বোনের বুকে যে গুলিটা লেগেছে সেটা একটুর জন্য হার্টে লাগেনি, কিন্তু এখনো পর্যন্ত তার জ্ঞান না ফেরা নিয়ে আমরাও চিন্তিত। আপাতত আমাদের 12 ঘন্টা সময় দিন, এর মধ্যে তার জ্ঞান ফিরলে ভালো, না হলে। ডাক্তারের কথা শেষ হতেই আদি মাটিতে বসে পড়ে। এইসব কি বলছে ডাক্তার? তার বোন? ডাক্তার সেখান থেকে চলে যায়। এদিকে ফাহিম চৌধুরী মেয়ের অবস্থার কথা শুনেই নিজের ভারসাম্য ছেড়ে দেয়, আর পড়ে যেতে নিলে পেছন থেকে আরিফ আহমেদ ধরে নেয় আর তাকে পাশে বসার জায়গাতে বসায়। তারপর ফাহিম চৌধুরীকে বলে, এত দ্রুত ভেঙে পড়ো না মানা, রুহি আমাদের মাঝে অবশ্যই ফিরবে, আল্লাহর উপর ভরসা রাখো। এদিকে একটু একটু করে সময় যেতে থাকে। রুহির শারীরিক অবস্থার উন্নতির চেয়ে অবনতি বেশি হতে থাকে। এটা যখন আদি জানতে পারে তখন হঠাৎ করেও আদি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। নীলা দেখে আদি বলে চিৎকার দিয়ে ওঠে। মেঘ তার ভাইকে এভাবে পড়ে যেতে দেখে দ্রুত ডাক্তার ডাকে। ডাক্তার আদিকে দেখে জানায় আদি মানসিক চাপ নিতে না পেরে অজ্ঞাত হয়েছে, এতে করে তার একটা মিনি স্ট্রোকও হয়েছে। এখন তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তাই সে এখন ঘুমাবে, আশা করা যায় দ্রুত সুস্থ হবে। এই বলে ডাক্তার বেবিন থেকে বের হয়ে যায়। এরপর নার্স এসে জানায়, এখানে এত মানুষ না থেকে প্লিজ আপনারা বাইরে যান। সবাই বাইরে বের হয়। অন্যদিকে মেঘ বাইরে এসে বসে আর ভাবছে, একদিকে ছোট বোন মৃত্যুর সাথে লড়ছে, আরেকদিকে মাথায় ছাতা হিসেবে থাকা বড় ভাই সেও অসুস্থ হয়ে পড়লো। দুজনই আমার আপন, কিন্তু এখন আমি কি করব? আমার সবটা আগোছালো লাগছে। উফ, আল্লাহ একটা পথ দেখাও, এইটি শান্তির খোঁজ দাও।
এসব ভাবনার মাঝে মেঘ চারিদিকে অন্ধকার দেখতে শুরু করে। তারপর তার আর কিছুই মনে নেই। এদিকে নীলা তার ভাইয়াকে হঠাৎ করে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি ডাক্তার ডাকে। ডাক্তার মেঘকে দেখে জানায় সে মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। অন্যদিকে আদ্রকে লুইবার্স গ্রামের পাশে একটা ভালো হসপিটালে ভর্তি করা হয়। তার পিঠ থেকে গুলিটা বের করা হয়, কিন্তু আদ্রর অবস্থায় অতটা ভালো না। ডাক্তার বলেছে 24 ঘন্টা থেকে অবজারভেশনে রাখতে হবে। আদির জ্ঞান ফেরার পর কাউকে কিছু না বলে চলে যায় তার স্পেশাল হোমে। এই স্পেশাল হোম নাম রাখার কারণ এখানে আন্ডারওয়ার্ল্ডে খারাপ কাজে যুক্ত অপরাধীদের শাস্তি দেওয়া হয়। আজকে রেড গ্রুপের লিডারকে এখানে আনা হয়েছে, আর আন্ডারওয়ার্ল্ডের হেড বলে যাকে সবাই চেনে সে হল আদিয়া রুহির আব্বু শাহিন চৌধুরী, যিনি ভার্সিটি জীবনে এসে এই কাজে যুক্ত হয়। আর বর্তমানের এই গ্যাংয়ের মাস্টার বা লিডার হলো আদি। যাই হোক, রেড গ্রুপের লিডার ওএইচ একটা ঘরে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আদি সোজা সেই ঘরে গিয়ে ওইচার সামনে একটা চেয়ারে বসে আর কিছুক্ষণ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর পর ঠান্ডা স্বরে বলে, আমার বোন তোর কি ক্ষতি করেছিল যে তুই ওকে এভাবে মারলি? আদির কথার ধরন দেখে ওএইচের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তার তো ভয়ে যান যাই অবস্থা, বলবে আর কি। এদিকে ওকে কথা বলতে না দেখে আদির তো মাথা গরম হয়ে যায়। সে রেগে চিৎকার করে বলে, এই জানের বাচ্চা, তোকে কিছু জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছিস না কেন? তুই কোন সাহসে রুলস ব্রেক করেছিস? তুই জানিস না আন্ডারওয়ার্ল্ডের প্রফেশনে পার্সোনাল কাউকে টানা যায় না? তোর এত বড় কলিজা, তুই আমার বোনকে আঘাত করিস, যাকে আমি কখনো আঘাত তো দূরের কথা, শক্ত কণ্ঠে তার সাথে কথা বলবো এটা কল্পনাও করি না, তাকে তুই আঘাত করেছিস। তোর কারণে আমার বোনের শরীর থেকে অনেক রক্ত বেরোয়েছে, যা সামান্য জ্বর আসলে আমি পুরো বাড়ি মাথায় তুলি। আমার সেই বোন আজকে হাসপাতাল বেডে পড়ে আছে, আর আমাকে দেখে যেতে হচ্ছে। আমি কিছু করতে পারছি না। আমার যেই বোন আমার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না, সে যতটা সময় ধরে চুপচাপ, যার দাভাই ডাক্তার না শুনলে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়, আমার সেই বোন এখন কতটা সময় ধরে আমাকে ডাকলো না। এসব কথা বলতে বলতে আদি সেখানে বসে কেঁদে ফেলে। তার বুকের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে। তার আদরের বোন, তার কলিজা তার সাথে কথা বলছে না, তাকে দাভাই ডাকছে না। হঠাৎ করেই আদি উঠে দাঁড়ায়, নিজের চোখের পানি মুছে নেয়, তারপর ওইচের দিকে তাকিয়ে বলে, তোর জন্য আমার বোন বাঁচবে না মরবে সেই নিশ্চয়তা দিতে পারছে না ডাক্তার, আর তোকে আমি কি করে বেঁচে থাকতে দিব? তোকে নিজের হাতে মারবো আমি। বলেই আদি তার রিভলভার দিয়ে ওইচের হাত বরাবর শুট করে, আর ওইচ সাথে সাথে মারা যায়। আদি একটা অনেক বড় বাক্স নিয়ে আসে আর গার্ডদের বলে, ওর শরীরের সব রক্ত যেন এখানে থাকে। আমার বোনের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার বোনকে বিনা অপরাধে আঘাত করেছে, আমি ওর রক্ত দিয়ে গোসল করব। এই কথা বলেই আদি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডাক্তার মেঘকে বলে, রুহি কুমিয়ে চলে গেছে, জ্ঞান কবে ফিরবে তার নিশ্চয়তা নেই। একটা অন্ধকার ঘর, যেখানে কেউ একজন একটা চেয়ারে বসে আছে, তার সামনে একটা টেবিলের উপর ল্যাপটপ রাখা, সেখানে একটা ভিডিও চলছে। দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে দৌড়াচ্ছে। কত বয়স হবে তার? 5-6 বছর। তার পিছনে অনেকগুলো মেয়েও দৌড়াচ্ছে, তাদের প্রত্যেকের হাতেই খাবার আছে, কিন্তু তারা ছোট্ট বিচ্ছু মেয়েটার সাথে দৌড়ে কুলিয়ে উঠতে পারছে না। প্রায় অনেকক্ষণ ধরে তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হ্যাঁ, মেয়েটা আর কেউ না, রুহি, যাকে খাওয়ানোর জন্য সব মেয়েরা চেষ্টা করছে। অবশেষে রুহি দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। তখন একটা মেড তার পাশে বসে তাকে বলে, ছোট্ট আহিসোনা, খেয়ে নাও, আমরা বেড়াতে যাব। বলেই খাবার রুহির মুখের সামনে ধরলে রুহি তার দিকে তাকায়। তখন মেয়েরা দেখতে পায় রুহির চোখ পানিতে পরিপূর্ণ, যেন একটা টোকা দিলেই চোখের পানি মাটিতে পড়বে। মেয়েরা এটা দেখে তাড়াতাড়ি রুহির কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? রুহি ছোট্ট করে উত্তর দেয়, দাবাই। বলেই সেখান থেকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে বাড়ির বাইরে পা রাখতে পারে না, কারণ রুহির সামনে আদি দাঁড়িয়ে আছে। রুহি নিজের দাভাইকে দেখে হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। আদির সময় নষ্ট না করে দ্রুত রুহিকে কোলে নেয়। রুহি খুব শক্ত করেই আদিকে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই তার দাভাই তাকে ছেড়ে চলে যাবে। আদি রুহিকে কোলে নিয়েই মেয়েটকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন মেয়েট তাকে সব বললে আদি নিজের হাতে রুহিকে খাইয়ে দেয়। খাওয়ানোর পুরোটা সময় রুহি তার দাভাইকে জড়িয়ে ধরেছিল, এক মুহূর্তের জন্যও ছাড়েনি। রুহিকে খাওয়ানো হয়ে গেলে আদি রুহিকে কোলে নিয়েই উপরে নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে নিয়ে তার বিছানায় শুইয়ে দেয়। তারপর রুহির মাথায় হাত বুলিয়ে দেয়, কারণ ততক্ষণে ঘুমিয়ে রুহি পড়েছিল। রুহির কাছে তার দাভাইয়ের কোল সবচেয়ে শান্তির জায়গা। এসব কিছুই আদি তার ল্যাপটপে বসে বসে দেখছিল আর ভাবছে, তার ছোট্ট বোনটা আজ হাসপাতালের বিছানায় পড়ে আছে। যেই বোন ছোট থেকে তার দাভাই বলতে পাগল, তার সেই বোন গত একটা দিন তার সাথে কথা বলে না, তার কাছে কোনো বায়না করে না। এসব ভাবনার মাঝেই একটা গার্ড এসে জানায় তাদের কাজ সম্পন্ন হয়েছে। আদি উঠে চলে যায় ওই ঘরে যেখানে ওএইচ এর লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। আদি সেই বাক্সটার দিকে তাকালে দেখতে পায় বেশ ভালোই রক্ত জমেছে। আদি সেখান থেকে কিছুটা রক্ত এক বালতি পানিতে মিশিয়ে নেয়, তারপর সেই পানি তার মাথায় ঢালে, এতে করে সে ভিজে যায়। তারপর আদি একটা গার্ডকে ইশারা করে সেখান থেকে চলে যায়। স্পেশাল হোমের একটা ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আসে। তখন আদির ফোনে মেঘের কল আসে। আদি মেঘের কল দেখে ভয় পেয়ে যায়, তার তার বোনের কিছু হয়নি তো। আদি তাড়াতাড়ি করে কল রিসিভ করে আর মেঘকে কিছু বলতে না দিয়ে বলে, মেঘ মেঘ আরু ঠিক আছে? আদির প্রশ্নের উত্তর না দিয়ে বলে,
দ্রুত হসপিটালে এসো, এই বলে কর কেটে দেয়। আদি মনের মধ্যে ভয়ের বাসা বাঁধতে থাকে। সে দ্রুত হসপিটালে যায়, কিন্তু কে জানতো হসপিটালে গেলে সে এত বড় একটা ধাক্কা খাবে। আদি হসপিটাল গিয়ে যখন জানতে পারে তার বোন কোমায় চলে গিয়েছে, তার দুনিয়া যেন ঘুরতে থাকে। এসব কি বলছে ডাক্তার? সে নিজের ভারসাম্য হারিয়ে সেখানেই মাটিতে বসে পড়ে। তখন নীলা তাকে বলে, এভাবে ভেঙে পড়ো না আদি, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। রুহির জন্য আল্লাহর কাছে দোয়া করো, দেখবে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। নীলার কথা শুনে আদি অজু করে নামাজ পড়তে চলে যায়। নফল নামাজ শেষে আদি 2 হাত তুলে আল্লাহকে বলে, হে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার থেকে আমার বোনকে কেড়ে নিও না। আমার বোন আর আমি খুব ছোটবেলায় মাকে হারিয়েছি। মাকে হারিয়ে আমি এতটাই ভেঙে পড়েছি। এখন যদি আমার বোনকে কেড়ে নাও, আমি বাঁচব কি নিয়ে? আমার ছোট্ট বোনটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এভাবেই নামাজ শেষে জায়নামাজে বসে কাঁদতে থাকে আদি। মহান আল্লাহ তাআলার কাছে তার ফরিয়াদ একটাই, তার বোন, তার কলিজা, তার ছোট্ট আরুকে যেন ফিরিয়ে দেয়। অন্যদিকে আদ্র এখনো আইসিইউতেই আছে। 24 ঘন্টা কেটে গেলেও আদ্রর জায়ান এখনো ফেরেনি। রাজীব আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে মেঘ আসে আর রাজীবকে জিজ্ঞাসা করে, আদ্র ভাই এখন কেমন আছে? ডাক্তার বলেছিল 24 ঘন্টা পার হলে বোঝা যাবে, কিন্তু 24 ঘন্টা পার হলেও বসের এখনো জ্ঞান ফেরেনি। ও আচ্ছা শোনো, আদ্র ভাইয়ের জ্ঞান ফেরার পর যদি রুহির কথা জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলবে তার দাভাই তাকে নিয়ে চলে গিয়েছে। আদ্র যেন কোনোভাবে রুহির সাথে যোগাযোগ না করে। সময় হলে রুহি নিজেই যোগাযোগ করবে, আর আদ্র জ্ঞান ফিরলে অবশ্যই আমাকে জানাবে। এই কথা বলে মেঘ আদ্রকে আইসিইউ এর দরজার মধ্যে বৃত্তাকার কাঁচ দিয়ে একবার দেখে চলে যায়। আদি আবার হসপিটালে এসে ডাক্তারকে বলে সে রুহিকে নিয়ে কানাডায় চলে যাবে। ডাক্তার রুহিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। হসপিটালের সব ফর্মালিটি শেষ করে পরের দিনই রুহিকে নিয়ে কানাডা চলে যায় আদি। নিজের ঘরেই হসপিটাল বানিয়ে ফেলেছে। তার একটাই কথা, তার বোন তার ঘরেই থাকবে। ফাহিম চৌধুরী আর শাহনওয়াজ চৌধুরী কোনো কথাই আদি শোনে না। সে অফিস যাওয়া বন্ধ করেছে, সেই সাথে তার ভার্সিটি যাওয়াও বন্ধ। সব ছেড়ে ছড়েই সে তার বোনের কাছেই আছে। আদি বিশ্বাস আল্লাহ তার বোনকে ফিরিয়ে দেবে তার কাছে, আর তার বোন জেগে উঠলে প্রথমেই তাকে খুঁজবে। আদির এখন প্রধান কাজ হয়ে উঠেছে রুহির পাশে বসে তার আর রুহির ছোটবেলার কাহিনী বলা। সেদিন ছোট্ট রুহি নিয়ে যখন আদি নিজের বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুমে যাবে ফ্রেশ হতে, তখন রুহি ঘুমের মধ্যেও তার হাত ছাড়েনি। আদি যখন রুহির থেকে নিজের হাত ছাড়াতে যাবে, তখন আদি শুনতে পায় তার বোন কিছু বলছে। আদি প্রথমে কিছু বুঝতে না পারলে ভালো করে শোনার জন্য যখন আরো কাছে যায়, তখন আদি শুনতে পায়, আমাকে তেলে দাও না দাভাই, মানে আমাকে ছেড়ে যেও না দাভাই, আমি মরে যাব, মানে আমি মরে যাব, আমাকে ছেড়ে যেও না। এই কথায় আদি চমকে যায়। কি হয়েছে তার আরুর? সে এমন কথা কেন বলল? তাড়াতাড়ি করে আদি খাটে উঠে নিজের কোলে ঘুমন্ত রুহিকে নেয় আর শক্ত করে জড়িয়ে ধরে। আর রুহিও ঘুমের মাঝে তার দাভাইকে এমন ভাবে ধরে যেন ছেড়ে দিলে তাকে শাস্তি দেওয়া হবে। এদিকে আদি তার বোনকে কোলে নিয়ে নিজের মাঝে বিড়বিড় করে বলে, আমি কোথাও যাব না বনু, কোথাও না। এই ঘটনার পর থেকে আদির মনে ভয় ঢুকে যায়। তার বোন তার চোখের আড়াল হলেই কেউ তার বোনের ক্ষতি করে দেবে। তারপর থেকে আদি সহজে রুহিকে কোথাও একা যেতে দিত না। কিন্তু বড় হওয়ার পর রুহিকে জার্মানি পাঠিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার দাদুর। আদি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় তার বোনের সুরক্ষার কথা ভেবে। কিন্তু সে তো তার বোনকে ছাড়া থাকতে পারবে না, তাই প্রতি মাসে 10 দিনের জন্য সে তার বোনের কাছে চলে যেত। কিন্তু আদি যদি জানতো তার বোনের আর বড় ক্ষতিটা হবে, তাহলে কখনোই কানাডা থেকে তার বোনকে আসতে দিত না। কিন্তু এর মধ্যে আদ্র রুহির কথা জানতে পেরে যায় যে রুহি কোমাতে আছে, কিন্তু রাজীব তাকে এটা বলেনি। তাই জার্মানি যে ফিরে এসে রাজীব কিন্তু আচ্ছা মতো মারে, তারপর নিজ দায়িত্ব হসপিটালে ভর্তি করে আসে। এরপর রাজীব সুস্থ হয়ে ফিরে আসলে আদ্র ওকে আবার থাপড় মেরে বলে, রুহি কোমায় আর তুই আমাকে বলিসনি কেন? কেন লুকালি? বল। বস, বিশ্বাস করেন আমি সত্যি জানতাম না, আমাকে মেঘ স্যার যা বলেছে আমি তাই করেছি। আদ্র মেঘের কথা শুনে সিদ্ধান্ত নেয় সে মেঘের সাথে দেখা করবে। মেঘের সাথে দেখা করতে গিয়ে আদ্র জানতে পারে মেঘ দেশের বাইরে, কিন্তু কোথায় গিয়েছে তা জানতে পারে না। কবে আসবে সেটাও কেউ বলতে পারেনি। এসব শুনে আদ্র নিজেকে সামলাতে পারছে না। তার রুহি, তার ভালোবাসার মানুষটা কোমায়, আর সে এক পলক দেখতে পারছে না, তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারছে না। অন্যদিকে ও এখন কোথায় তারও হদিশ পাওয়া যাচ্ছে না। আদ্র নিজের পুরো টিম লাগিয়ে দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এদিকে রুহির অবস্থা এখনো আগের মতোই। আদির অবস্থা যে খুব ভালো তাও না। ফাহিম চৌধুরী আর শাহনওয়াজ চৌধুরী নিজেদের বাইরে থেকে সামলে রাখলেও ভেতরে ভেতরে তারাও অনেকটা ভেঙে পড়েছে। রুহি চৌধুরী বাড়ির প্রাণ, আর সেই প্রাণটাই যখন নিস্তেজ হয়ে পড়েছে, তখন বাড়ির অবস্থাও স্বাভাবিক থাকার কথা নয়। মেঘ আর আদি নিজেদের প্রতি তাদের কোনো খেয়াল নেই।
অবশ্য থাকারও কথা নয়, কিন্তু মেঘের থেকে আদির মানসিক অবস্থা অনেক খারাপ। খুব ছোট্টবেলায় মাকে হারিয়ে সেই ছোট্ট বোনকে নিয়ে নিজের ভালো থাকার জায়গা তৈরি করেছে। এখন সেই বোনেরও প্রাণের নিশ্চয়তা নেই। আজ 25টা দিন পার হয়ে গেছে, রুহির কোনো খোঁজ আদ্র পায়নি। আদ্র এখন নিজের ঘরে রুহির ছবির সামনে দাঁড়িয়ে আছে। সেদিন রিভার্স গ্রামে গিয়ে অনেক ছবি তুলেছিল ওরা, সেই সব ছবি আদ্রর কাছে আছে। সেই সব ছবি আদ্র প্রিন্ট করেছে। আদ্র রুহির ছবি সামনে দাঁড়িয়ে আদ্র আপন মনে গান গাইতে থাকে। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ও দু চোখ পুড়ে কি দহনে তুই তো দেখিস না। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ও চোখের ভেতর বৃষ্টি ঝরে, হৃদয়টা হয় যেন নদী। তোর না থাকার এক একটা ক্ষণ ছুঁয়ে দেখি যদি, আমায় ছেড়ে কখনো দূরে যেতি না। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। হাজার জনম চাই না তোরে, একটা জনম শুধু চাবো। বুকের ভেতর নিঃশ্বাস জুড়ে তোকেই শুধু পাবো। এক জনমের প্রতিক্ষণে আড়াল হব না। তুই ছাড়া এক একটা দিন কি যে যন্ত্রণা, বুকের ভেতর অন্তহীন নীল নীল বেদনা। ও দু চোখ পুড়ে কি দহনে তুই তো দেখিস না। গান শেষ হওয়ার সাথে সাথে আদ্র মিটিয়ে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে আদি আজকে প্রায় 25 দিনের মাথায় একটা গুরুত্বপূর্ণ কাজে অফিসে গিয়েছে, তাই সে আর রুহির কাছে বেশিক্ষণ থাকতে পারেনি। আবার মেঘও অনেকটা সময় রুহির পাশে বসেছিল, কিন্তু তার খুব খিদে লাগলে সে নিচে যায় মিস ন্যান্সির কাছে খাবার কিছু বানিয়ে দিতে। পিটপিট করে চারপাশে তাকায় রুহি, কোথায় আছে তা বোঝার চেষ্টা করে। তারপর ভালো করে তাকালে দেখতে পায় সে তার দা ভাইয়ের ঘরে। তখন হঠাৎ করে তার মনে পড়ে তার দা ভাই কোথায়। নিজের হাতে থাকা স্যালাইনের নন টান দিয়ে খুলে ফেলে, তার বেড থেকে নেমে দৌড়ে নিচে চলে যায়। অন্যদিকে মেঘ কেবল খাবারটা নিয়ে কিচেন রুম থেকে বের হয়। তখন সে রুহিকে দৌড়ে নামতে দেখে। মেঘ তো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রুহি কোনো দিকে না তাকিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। আদি অফিস থেকে ফিরছে। আদির গাড়ি মাত্রই চৌধুরী প্যালেসে প্রবেশ করে। এমন সময় আদি দেখতে পায় রুহি দৌড়ে তার দিকে আসছে। এটা দেখেই সেখানেই গাড়ি থামিয়ে দেয় আর দ্রুত গাড়ি থেকে বের হয় আর নিজেও বের হয়ে দৌড়ে রুহির দিকে যেতে থাকে। রুহি হঠাৎ করেই দাঁড়িয়ে যায় আর তার চারপাশে অন্ধকার দেখতে থাকে। রুহিকে থামতে দেখে আদি আর মেঘ দুজনেই থেমে যায়। রুহিকে বাড়ির ভেতর থেকে দৌড়ে বাইরে আসতে দেখে মেঘও রুহির পিছনে আসে, কিন্তু রুহির হঠাৎ থেমে যাওয়ার কারণ প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারে। রুহির থেমে যাওয়ার কারণ সে নিজের চারপাশে অন্ধকার দেখতে থাকে, সেখানে পড়ে যায়। এদিকে মেঘ আর আদি রুহিকে পড়ে দেখে দুই ভাই চিৎকার করে বলে, আরু, রুহি! দুজনেই দৌড়ে আসে রুহিকে ধরতে। তবে মেঘ পৌঁছানোর আগেই আদি এসে রুহিকে ধরে নেয়। আদি তো রুহিকে নিয়ে সেখানেই বসে পড়ে। তারপর রুহিকে ডাকতে থাকে, এই আরু, আরু, ছোট্ট বোন আমার, তাকা আমার, এই আরু ভাই, রুহি তো চোখ খুলেছে না। মেঘ ভয়ে ভয়ে বলে। মেঘের কথা শুনে আদিও ভয় পায়। এমন সময় একজন মেয়েড বলে, আদি, এভাবে বসে না থেকে ডাক্তারকে ডাকো। মেয়েদের কথা শুনে আদি তাড়াতাড়ি করে রুহিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় আর মেঘ দ্রুত ডাক্তারকে কল করে। ডাক্তার রুহিকে চেক আপ করে আদিকে বলে, চিন্তা করো না আদি, রুহি এখন ভালো আছে। আসলে এতদিন কোমাতে ছিল তো, আর তাছাড়া জেগে ওঠার পর এমন দৌড়াতে তাই ওর শরীর দুর্বল হয়ে পড়েছে, এই জন্য জ্ঞান হারিয়েছে। এখন চিন্তার কিছু নেই, আমি একটা ইঞ্জেকশন দিয়েছি, 1-1.5 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। আমি এবার তাহলে আসি। এই কথা বলে ডাক্তার চলে যায় আর আদি রুহির পাশে বসে পড়ে আর মেঘ ডাক্তারকে এগিয়ে দিতে যায়। এক আছাড়ের সামনে থাকা কাঁচের টেবিলটা ভেঙে ফেলে আদ্র। সামনে থাকা প্রত্যেকটা গার্ড ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। আদ্র রেগে তাদের দিকে তাকিয়ে বলে, ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছি তোদের, একটা কাজ ঠিকমতো করতে পারিস না। তোদের রেখে আমার লাভটা কি? আজ প্রায় 15-20 দিন হয়ে গেল, একটা মেয়েকে খুঁজে বের করতে পারলি না। বেরো, আমার সামনে থেকে বেরো, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আদ্রুর ধমকাবিমকিতে সবাই বের হয়ে যায়, কিন্তু রাজীব থেকে যায়। আদ্র রাজীবকে দেখে আরো রেগে যায়। আদ্রর রাগী চোখ দেখে রাজীবও ভয়ে সেখান থেকে চলে যায়। আজ 25 দিন হয়ে গেল, মেঘ এখনো দেশে আসেনি। আদ্র 100% নিশ্চিত যে মেঘ রুহির কাছে আছে। আদ্র জানে মেঘ না আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, কিন্তু সে তো আর অপেক্ষা করতে পারছে না। রুহির একটা খোঁজ না পাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। প্রায় 1 ঘন্টা পর রুহির জ্ঞান ফেরে। সে দেখতে পায় সে তার দা ভাইয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। তখন রুহি আস্তে করে ডাকে, দা ভাই। আদি রুহির মাথা নিজের কোলে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। হঠাৎ করে ডাক শুনে চোখ খুলে তাকায় তার ছোট্ট বোনের দিকে। দেখতে পায় রুহি চোখ খুলেছে। নিজের আদরের ছোট বোনকে তার দিকে তাকাতে দেখে আদি একটা মুচকি হাসি দেয়। রুহি তার দা ভাইয়ের দিকে তাকিয়ে উঠতে যাবে, তখন মনে হয় কেউ তার পায়ের ওপর কিছু রেখেছে। রুহি পায়ের দিকে তাকালেই দেখতে পায় মেঘ তার পায়ের কাছে শুয়ে আছে আর মেঘের এক হাত রুহির পায়ের ওপর রাখা। রুহি তার দা ভাইয়ের দিকে তাকায়।
তখন আদি রুহিকে উঠে বসতে সাহায্য করে। তারপর রুহি এক হাত দিয়ে মেঘের মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। মাথায় কারো স্পর্শ পেয়ে মেঘ চমকে ওঠে আর তাড়াতাড়ি করে উঠে পড়ে। মাথা তুলে সামনে তাকালেই দেখতে পায় তার ছোট্ট বোনটা তার দিকে তাকিয়ে হাসছে। মেঘ দ্রুত গিয়ে রুহিকে জড়িয়ে ধরে। মেঘ তো শব্দ করে কেঁদে ফেলে আর আদি সে নিঃশব্দে কাঁদছে। কিন্তু একটু পর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে রুহি আর মেঘকে জড়িয়ে শব্দ করে কাঁদতে থাকে। এদিকে রুহি তার দুই ভাইকে কাঁদতে দেখে নিজেও কেঁদে দেয়। আদি কাঁদতে কাঁদতে মনে মনে বলে, ইয়া রব, তোমার কাছে লাখো শুকরিয়া, তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছ। তুমি তোমার বান্দাকে ফিরিয়ে দাওনি খালি হাতে, এক ভাইয়ের থেকে তার বোনকে কেড়ে নাওনি। এসব ভেবেই আরো কাঁদতে থাকে। তিন ভাই বোনের এই ভালোবাসার সময় কাবাবে হাড্ডির মতো সেই ঘরে প্রবেশ করে মিস ন্যান্সি। সাথেই আছে খাবারের ট্রলি। মিস ন্যান্সি হাসি মুখে ঘরে প্রবেশ করে আর বলে, শুধু কাঁদলে কি পেট ভরবে হুম? খাবারও তো খেতে হবে নাকি? না তো এবার সবাই খাবারগুলো শেষ করো। আর আদি মেঘ, তোমাদের দুজনকে বলছি, বিগত কয়েকদিন না ঠিকমতো খাওয়া দাওয়া করেছো, না ঠিকমতো ঘুমিয়েছো। এখন আহির জ্ঞান ফিরেছে, তা এখন একটু টেনশন মুক্ত হয়ে ভালো করে খাওয়া দাওয়া করো তো। আর হ্যাঁ, তারপর তিনজনেই রেস্ট করবে, বুঝেছো? এই কথা বলে মিস ন্যান্সি মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আর আদি বেড থেকে উঠে গিয়ে খাবারের ট্রলিটা নিয়ে এসে বেডে বসে। তারপর সেখান থেকে খাবার নিয়ে একে একে রুহি আর মেঘকে খাইয়ে দেয় আর নিজেও খায়। তিন ভাই বোনের খাওয়া শেষ হয়ে গেলে মেঘ নিজের ঘরে চলে যায়। আর আদি আবারও রুহির মাথাটা নিজের কোলে নিয়ে বেডে হেলান দিয়ে বসে থাকে। তারপর রুহি মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ভাইয়ের আদরের স্পর্শে রুহি যে কখন ঘুমিয়ে পড়ে তা সে বুঝতে পারেনি। অফিসের কাজ শেষ করে বাড়িতে ঢোকে ফাহিম চৌধুরী আর শাহনওয়াজ চৌধুরী। তারা এখনো জানে না রুহির জ্ঞান ফিরেছে। আদি সবাইকে নিষেধ করেছে, সে তার বাবা আর দাদুর চমকে যাওয়ার মুখটা দেখতে চায়। তাই জন্য ফাহিম চৌধুরী আর শাহনওয়াজ চৌধুরী কেউই জানতে পারেনি রুহির জ্ঞান ফেরার কথা। তারা বাড়িতে ঢোকেই আগে আদির ঘরে চলে যায়। কিন্তু আদির ঘরে ঢোকেই যে এমন কিছু তারা দেখবে সেটা তারা কল্পনাও করেনি। আদি বেডে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আর তার কোলে মাথা রেখে বেডে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে রুহি, ঠিক ছোটবেলার মতো। ফাহিম চৌধুরী তার বাবার দিকে তাকিয়ে বলে, চলো বাবা, এখন ওদের আর বিরক্ত করব না। এই কথা বলেই ফাহিম চৌধুরী আর শাহনওয়াজ চৌধুরী চলে যায়। ফ্রেশ হয়ে এসে মিস নেন্সি কাছে জিজ্ঞেস করলে মিস নেন্নি সবটা বলে দেয়। ফাহিম চৌধুরী মেয়ে সুস্থ হওয়াতে এত খুশি হয় যে কেঁদেই ফেলে। আর শাহনওয়াজ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে ছেলের কান্না দেখছে। শাহনওয়াজ চৌধুরী মনে করার চেষ্টা করে তার ছেলে শেষ কবে এমন আনন্দে কান্না করেছে। হ্যাঁ, মনে পড়েছে, যেদিন রুহির জন্ম হয় সেদিন। ফাহিম 16 বয়সে তার মাকে হারিয়ে ফেলে, মানে শাহনওয়াজ চৌধুরীর স্ত্রী কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ফাহিম চৌধুরী মা বলতে পাগল ছিল। সেই মাহারা ছেলেকে যে কিভাবে সামলিয়েছেন তা শুধু শাহনওয়াজ চৌধুরী জানে। শুধু কি তার স্ত্রী, সাথে কার অ্যাক্সিডেন্টে শাহনওয়াজ চৌধুরী তার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছিল। শুধু ছেলে ফাহিম আর ভাইজি আয়েশাকে ছাড়া কাউকে বাঁচাতে পারেনি। ফাহিম আর আরফার বিয়ের পর ফাহিমের শখ ছিল তার মেয়ে হবে আর তার নাম রাখবে তার মা রুহানা চৌধুরী নাম অনুসারে। অবশেষে আদির জন্মের 5 বছর রুহির জন্ম হয়। সেদিন ফাহিম চৌধুরী ভীষণ কেঁদেছিল, কারণ সে মা বলে ডাকার জন্য আবারও একটা নতুন মা পেয়েছিল। কিন্তু নাম রাখা নিয়ে ফাহিম আর আরফার মধ্যে ঝগড়া লেগে যায়। শাহনওয়াজ চৌধুরী কিছুতেই সেই ঝগড়া থামাতে পারেনি। কিন্তু আদি বিরক্ত হয়ে বলে, আব্বু, আম্মু, থামো, বোনের নাম আমি রাখছি। আম্মুর নামের থেকে আ আর দাদি নামের থেকে রু, মানে রুহি। বোনের নাম হবে আরোহী। এবার ঝগড়া থামাও। এই কথা বলে আদি তার বোনকে মায়ের কাছে থেকে কোলে নিয়ে চলে যায়। এদিন শাহনওয়াজ চৌধুরী হাসি থামাতে না পেরে শব্দ করে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কারণ আদি ছোট হয়েও বোঝদারের মতো কাজ করেছে, আর ফাহিম চৌধুরী আর আরফা চৌধুরী ছোট বাচ্চাদের মতো ঝগড়া করতে লেগেছে। এদিকে ফাহিম চৌধুরী আর আরফা চৌধুরী প্রথম বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে নিজেরাও হাসে। সবই তো ঠিক ছিল, কিন্তু অতীতের কথা ভেবে শাহনওয়াজ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে। এদিকে ফাহিম চৌধুরী কাঁদতে কাঁদতে বলে, বাবা, আল্লাহ আমার মাকে আবারও আমার কাছে ফিরিয়ে দিয়েছে। শাহনওয়াজ চৌধুরী ইশারায় তার ছেলেকে শান্ত হতে বলে। 3 দিন পর, রুহির জ্ঞান ফেরার একদিন পরেই মেঘ বার্লিনে চলে যায়, কারণ আর 7 দিন পর তার পরীক্ষা। আদ্র নিজের কিছু কাজ করছিল, এমন সময় রায়ান তার ঘরে আসে আর বলে, তোর ফাইনাল পরীক্ষা, তুই এইভাবে থাকলে তোর মনে হয় ডাক্তারি পরীক্ষায় পাশ করবি?
আদ্র, তুই পরীক্ষায় পাশ না করতে পারলে তো তুই তোর স্বপ্ন পূরণ করবি কি করে? রাখ তোর স্বপ্ন, এদিকে আমার জীবন চলে যাচ্ছে আর তুই আমার স্বপ্ন নিয়ে পড়ে আছিস। আরে প্রায় 1 মাস হতে চলল, আমি এখনো রুহির কোনো খোঁজ পাইনি। আমার বুকের ভেতর কি হচ্ছে তা আমি জানি, তুই বুঝবি না। প্লিজ আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা। আদ্র কিছুটা রেগে বলে। রায়ান আদ্রের দিকে তাকিয়ে কিছুটা নরম কণ্ঠে বলে, মেঘ গতকাল বার্লিনে এসেছে। রায়ানের কথাটা কানে যাওয়া মাত্রই আদ্র চমকে গিয়ে রায়ানের দিকে তাকায় আর বলে, তুই কি থেকে জানলে? তুই কি ভুলে গেছিস গতকাল আমিও বাংলাদেশ থেকে এসেছি, এয়ারপোর্টে আমি ওকে দেখেছি। আদ্র রায়ানকে আবারও কিছু জিজ্ঞেস করবে তার আগেই আদ্রের ফোনে একটা কল আসে। অদৃশ্য ফোনটা নিয়ে দেখে রাজীবের কল। আদ্র রিসিভ করলে রাজীব বলে, বস, মেঘ স্যার আপনার সাথে দেখা করতে চাচ্ছেন, সে দেশে ফিরেছে। গতকাল আমাকে জানাসনি কেন? বস, আমি নিজেই জানতাম না, সে নিজে আমাকে কল করে বলল আপনার সাথে দেখা করতে চায়। কখন দেখা করবে বলেছে? আজকে। আপনি বললে এখনই আপনার ফ্ল্যাটে আসবে, আসতে বল। ওকে বস। আদ্র কল কাটার 30 মিনিট পরে আদ্রের ফ্ল্যাটে কলিং বেল বাজে। রায়ান দরজা খুললে দেখতে পায় মেঘ দাঁড়িয়ে আছে। মেঘ রায়ানকে সালাম দেয়, রায়ান মেঘের সালামের উত্তর নেয়। এরপর মেঘ ভেতরে ঢোকে। আদ্র তখন ড্রয়িং রুমে সোফাতে বসেছিল। মেঘ আদ্রকেও সালাম দেয়। আদ্র সালামের উত্তর দিয়ে মেঘকে বসতে বলে। আদ্র মেঘের দিকে সরাসরি তাকিয়ে বলে, রুহি কোথায়? মেঘ মুচকি হাসে। রায়ান মেঘের হাসির কারণ বুঝতে পারে না, আর আদ্র মেঘের হাসি দেখে ভ্রু কুঁচকে নেয়। মেঘ বলে, রুহি ভালো আছে। ফাইল আমি পাইছিস তুই? তোর কি মনে হয় আমি জানি না রুহি কোমাতে আছে? রুহি যে কোমাতে ছিল তুই সে কথা আমাকে জানাসনি কেন? ভাইয়া, আগে আমার কথাটা পুরো শেষ করতে দেন। হ্যাঁ, এটা সত্যি যে রুহি কোমাতে ছিল, কিন্তু এখন সে সুস্থ। বর্তমানে সে নিজের বাড়িতে আছে। কোথায়? আমি ওর সাথে দেখা করব। ভাইয়া, আমি জানি রুহি সমরকে জানতে চাইছেন, কিন্তু এখন সেটা সম্ভব না। সময় হলে রুহি নিজেই আপনাদের সাথে ভাই, ফুপা, দাদু সবার সাথে পরিচয় করিয়ে নিয়ে দেবে। আদ্র মেঘকে আর কোনো প্রশ্ন করে না। তারপর কিছুটা সময় সবাই নীরবতা পালন করে। তারপর হঠাৎ করেই আদ্র বলে, রুহি এখানে আসবে কবে? সেই বিষয়ে কিছু জানো? আশা করা যায় কয়েকদিনের মধ্যেই আসবে, কারণ ওর তো কলেজ আছে। তারপর মেঘ চলে যায়, তার জরুরি কাজ আছে এই বলে। আদ্র রুহি ভালো আছে শুনে একটু শান্ত হয়। তারপর রায়ান তাকে বলে, শুনলি তো, রুহি ভালো, এবার অন্তত পড়াশোনায় মনটা দে। এই বলে রায়ান চলে যায়। আর 1 মাস পর তাদের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাতে পাশ করতে পারলে তারা তাদের স্বপ্নকে ধরতে পারবে। আদি রুহির অনেক খেয়াল রাখতে শুরু করে। আদির যত্নে এখন রুহি অনেকটা ভালো। দেখতে দেখতে 10 দিন পার হয়ে যায়। রুহি এবার বার্লিনে যেতে চায়। আদি প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায়, কিন্তু সে বলে সে নিজে রুহিকে নিয়ে যাবে। এদিকে ফাহিম চৌধুরী ও শাহানওয়াজ চৌধুরী বলে তারাও যাবে। রুহি আর কি বলবে, সেই রাজি হয় যে তাদের সাথেই সে বার্লিনে যাবে। পরের দিন কথা মতো সবাই তৈরি হয়ে জার্মানি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বার্লিনে আসার পর 2 দিন বিশ্রাম নিয়ে রুহি কলেজে আসে। এসেই আগে সে আদ্রকে খোঁজে। আদ্র কলেজে এসে ক্লাস করছিল। ক্লাস শেষ হওয়ার পর আদ্র ক্যান্টিনে যায় কিছু খাবার জন্য। সাথে রায়ন, ক্যালি ওরা দুজনেও ছিল। ক্যালির হঠাৎ করে সামনে তাকালে দেখতে পায় রুহি কাউকে খুঁজছে। ক্যালি রুহিকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে। আদ্র আর রায়ান হঠাৎ করে ক্যালিকে দাঁড়িয়ে যেতে দেখে পিছনে ফিরে তাকায়। রায়ান ক্যালিকে জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? ওটা রুহি না। আদ্র রুহির নাম শুনেই ক্যালিকে জিজ্ঞেস করে, কোথায় দেখেছিস? ক্যালি হাত দিয়ে ইশারা করে দেখায়। আদ্রর সাথে সাথে সামনে তাকিয়ে দেখতে পায় রুহিকে। আদ্র রুহিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এ লাইন লং শার্ট বা এ লাইন টিউনিক টপ, এটি মূলত হালকা গোলাপি রঙের এবং লুজ ফিটিং ডিজাইনের, যা কোমরের নিচ থেকে একটু ছড়ানো ধরনের। লম্বা হাতা, কলার যুক্ত, সামনের অংশে বোতাম বা ক্লোজার আছে। দুপাশে পকেট, হাঁটুর একটু ওপরে দৈর্ঘ্য। সেই সাথে জিন্স পরা, চুলগুলো বেনি করে রাখা, যা কোমর ছাড়িয়ে গিয়েছে। চিন্তিত মুখ নিয়ে এদিকে ওদিকে তাকিয়ে কাউকে খুঁজছে। আদ্র ভালোভাবে বুঝতে পারছে যে রুহি তাকেই খুঁজছে। আদ্র আস্তে আস্তে রুহির দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে ওদিকে দেখতে দেখতে আদ্রকে তার দিকে এগিয়ে আসতে দেখে রুহি আদ্রকে দেখে প্রাণ খোলা একটা হাসি দিয়ে আদ্রের দিকে দৌড়ে যায়। আদ্র রুহিকে দৌড়ে আসতে দেখে দৌড় দেয়। দুজনেই দৌড়ে দুজনের দিকেই আসে। আদ্র তো রুহিকে কোলেই তুলে নেয়, আর রুহি আদ্রর নলায় 2 হাত দিয়ে জড়িয়ে নেয়। একে অপরের দিকে এক পলক ভাবে তাকিয়ে থাকে, যেন চোখের পলক ফেলা তাদের জন্য দণ্ডনীয় অপরাধ। কিছুটা সময় পর রুহি আদ্রের কোল থেকে নেমে যায়। তার আদ্রের বুকে মাথা রেখে আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আদ্রও নিজের সবটা দিয়ে রুহিকে নিজের সাথে জড়িয়ে নেয়। তারপর আদ্র কি মনে করে রুহিকে আবারও কোলে তুলে নেয়। তারপর নিজের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। রুহিকে কোলে নিয়ে আদ্র গাড়ি থেকে নামে। তারপর নিজের ফ্ল্যাটে ঢোকে। তারপর সোজা নিজের বেডরুমে ঢোকে রুহিকে বেডে বসিয়ে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এই কথা বলেই আদ্র ওয়াশরুমে চলে যায়। 30 মিনিট পর শাওয়ার নিয়েই হয়ে বের। আদ্রর গায়ে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। মাথা মুছতে মুছতে রুহির দিকে এগিয়ে আসছে। তারপর রুহির পাশে বসে বলে, কি খাবে বলো? আমি কিছু খাবো না। রুহির কথা শুনে
আদ্র কিছু না বলে উঠে কিচেন রুমে চলে যায়। যেয়ে দেখে খাওয়ার মতো নুডলস ছাড়া আর কিছু নেই। আদ্র ফোন বের করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে। তারপর ফ্রিজ থেকে কিছু ফল বের করে কাটতে থাকে। এরপর একটা প্লেটে করে নিয়ে রুহির কাছে যায়। আদ্র চলে যাওয়ার পর রুহি আশেপাশের দিকে তাকিয়ে আদ্রর ঘরটা দেখতে থাকে। ঘরে একটা বেড, আলমিরা একদিকে, আর অন্যদিকে একটা ছোটখাটো সোফা সেট, আর তার পাশে বড় একটা বেলকনি। বেলকনিতে যাওয়ার দরজাটা কাঁচের, তাই ঘর থেকে বাইরের দৃশ্যটা সবটাই দেখা যাচ্ছে। এর মাঝেই আদ্র ঘরে প্রবেশ করে। রুহি আদ্রর দিকে তাকালে দেখতে পায় আদ্রর হাতে একটা প্লেট। তাতে আছে কিছু আপেল, আঙুর আর স্ট্রবেরি ছোট ছোট করে কাটা। রুহি জিজ্ঞেসবোধক দৃষ্টিতে আদ্রর দিকে তাকালে আদ্র বলে, খাবার অর্ডার করেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপাতত এটাই খাও। রুহি একবার প্লেটের দিকে তাকায় তো একবার আদ্রর দিকে তাকায়। আদ্র বুঝতে পারে রুহি এখন খাবে না, তাই রুহি কিছু বলার আগেই আদ্র বলে, কোনো না শুনবো না, এখন এগুলো তোমাকে খেতেই হবে। কথাটা বলেই আদ্র রুহির পাশে বসে, তারপর ফলগুলো নিজের হাতে খাইয়ে দেয়। আদ্রকে খাইয়ে দিতে দেখে রুহি আর না করে না, ফলগুলো খেতে থাকে। এর মধ্যে দরজায় কলিং বেল বাজে। আদ্র গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় সামনে রায়ান দাঁড়িয়ে আছে, আর সাথে ডেলিভারি বয়। আদ্র কার থেকে খাবারের প্যাকেটটা নিয়ে ভেতরে চলে যায়। রায়ান ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। রায়ান নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যে আদ্র খাবারগুলো সাজিয়ে নেয় প্লেটে। তারপর রুহিকে ডাকে খেতে। রুহি ঘর থেকে বের হয়ে আসে। টেবিলে বসতেই রায়ানও বের হয়। তিনজন মিলে খাবার খায়। তারপর রুহি আর রায়ান সোফায় গিয়ে বসে, আর আদ্র খাবারের প্লেটগুলো কিচেন রুমে রেখে আসে। রায়ান রুহিকে বলে, কেমন আছো রুহি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রহমতে ভালো আছি। তোমার শরীরের কন্ডিশন কেমন এখন? ভালো। এর মাঝেই আদ্র সেখানে আসে আর রুহির পাশে বসে। রায়ান দুজনকে একা রেখে সেখান থেকে চলে যায়। রায়ান চলে যাওয়ার পর আদ্র রূপের দিকে তাকিয়ে বলে, তুমি সেদিন আমাকে চলে যেতে কেন বলেছিলে? কারণ আমি চাইনি দাওয়াইয়ের সাথে তোমার দেখা হোক। কেন? কারণ আমি চেয়েছিলাম তুমি ডাক্তারি পাশ করার পর আমি নিজে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তাই। তাহলে তাহলে সেদিন ওই বিপদে তুমি আমাকে পালিয়ে যেতে বললে কেন? আদ্র, আমি তোমাকে দাভাইকে চেনো না। তুমি তো এটা খুব ভালো করে জানো যে ওরা আমাকে কেন আঘাত করেছিল, তাই না? ওরা তোমাকে দুর্বল করার জন্য আমাকে আঘাত করেছিল। মূলত তোমার জন্যই কিন্তু আমি আঘাত পেয়েছিলাম। এটা দাভাই জানলে তোমাকে মেরে ফেলতেও তার হাত কাঁপতো না। আর আমার শরীরের অবস্থাও ভালো ছিল না যে আমি দাভাইকে আটকানো, তাই আমি তোমাকে সেদিনই পালিয়ে যেতে বলেছি। এমনকি ভাইয়াকেও নিষেধ করেছি যেন তোমার বিষয়ে কাউকে কিছু বলে না। আমি নিজেই সবাইকে সবটা জানাবো। আর তো কিছুদিন, তারপরেই সবাই সবটা জানতে পারবে। তাহলে তাহলে আমাদের তো রেজিস্ট্রি হয়েই আছে। আমার ডাক্তারি হওয়ার পর আমরা পরিবারে জানিয়ে ধর্মীয় মতেও বিয়েটা করে নেব, এটাই আমি ভেবেছিলাম। এই কথা বলেই রুহি আদ্রকে জড়িয়ে ধরে, আর আদ্র রুহিকে নিজের সাথে জড়িয়ে নেয়। কিন্তু এখন পর্যন্ত আদ্রর মনে একটা সন্দেহ থেকেই যায়। সেটা হলো রুহির সাথে এই গ্যাংয়ের কি সম্পর্ক, আর ও এখন কোথায়। কিন্তু আদ্র যাকে নিয়ে এত টেনশন করছে, সে তো এতদিনে মাটির সাথে মিশে গিয়েছে। আদ্র আর রুহি নিজেদের মধ্যে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। এমন সময় আদ্রর ফোনে একটা কল আসে। আদ্র ফোনটা হাতে নিয়ে দেখে, তারপর ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে। রুহিকে কল করেছে দেখতে না পেয়ে আদ্রকে জিজ্ঞেস করে, কে কল করেছে যে তার ফোন দেখে তুমি হাসছো? আমার বেস্ট ফ্রেন্ড। এই কথা বলেই আদ্র কলটা রিসিভ করে আর বলে, কেমন আছিস? এই আলহামদুলিল্লাহ। তো তুই এখন আছিস কোথায়? তাহলে দেখা করি। কোথায় দেখা করবি বল? আচ্ছা তাহলে বিকেলে দেখা হচ্ছে, রাখছি তাহলে। কথা শেষ হলে আদ্র কলটা কেটে দেয়। রুহি আদ্রকে জিজ্ঞেস করে, তুমি আজকে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবে? অনেকদিন পর দেখা হবে। কেন, তোমার বেস্ট ফ্রেন্ড এখানে থাকে না? না, ওর বাড়ি কানাডায়। ওর সাথে আমার এখানেই পরিচয়। ও এখানেই পড়তো, তবে কিছু মাস আগে নিজের দেশে চলে যায়। ও। তারপর রুহি আর আদ্রর মাঝে অনেক কথা হয়। দুপুর খাওয়া দাওয়া শেষ করে রুহি বাড়ি চলে যাবে বলে জানায়, তাই আদ্র রুহিকে ব্রাউপোর্টের বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়। আদ্র গাড়ি ঘুরিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। তারপর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলে আদ্র রেডি হয়ে নেয়। তারপর রায়ানকে নিয়ে আদির কাছে চলে যায়, আদির সাথে দেখা করবে বলে। আদ্র রায়ানকে বলেছে সে এখন রুহির বিষয়ে আদিকে কিছু বলবে না, কারণ আদির কণ্ঠ শুনে তার মনে হয়েছে আদি কোনো বিষয় নিয়ে চিন্তিত। তাই আদ্র রুহির বিষয়ে আদিকে পরে সবটা বলবে।
তাই রায়ানকেও নিষেধ করে রুহির বিষয়ে কোনো কথা না বলতে। আদ্র আর রায়ান কথা বলতে বলতে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। তারপর তাদের জন্য যে রুম বুক করা ছিল সেখানে যায়। আদ্র আর রায়ান সেখানে গিয়ে দেখে আদি সহ তাদের আরো কিছু ফ্রেন্ড সেখানে উপস্থিত। আদ্র আর রায়ান সবার সাথে কুশল বিনিময় করে। তারপর সবাই তাদের নিজের অতীতে কাটানোর সময় নিয়ে কথা বলে হাসি মজা করে। তবে কথা বলার ফাঁকে আদ্র খেয়াল করে যে আদির মন ভালো নেই। তাই আদ্র সবার আড়ালে আদিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কিছু না। আদি, তোকে অন্যরকম লাগছে? না মানে বোনকে নিয়ে একটু টেনশনে আছি। কি হয়েছে? আসলে ওই আলিয়ার কিছু বলতে পারে না, তার আগেই তার অন্য এক ফ্রেন্ড তাদের ডাকে। তাই তারা আবারও গল্প করতে থাকে তাদের সাথে। সেদিন বিকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সব বন্ধুদের সাথে বেশ আনন্দেই কাটে সবার। রাত 10টায় আদি বাড়ি ফেরে, মানে রুহি যে আলোটা বাড়িতে থাকতো সেখানে। আদি বাড়ি ফিরে আশেপাশে তাকিয়ে বুঝতে পারে বাড়ির পরিবেশ আদির জন্য ঠিক না। আদির ড্রয়িং রুমে সোফায় মেঘার নীলাকে বসে থাকতে দেখে, আর এটা দেখে আদি বুঝতে পারে তার কপালে আজ দুঃখ আছে। আদি মেঘার নীলাকে কিছু না বলে সোজা উপরে রুহির ঘরে চলে যায়। ঘরে ঢুকে দেখতে পায় তার বোন শুয়ে আছে। আদি বুঝতে পারে এত দেরি করে তার বাড়ি ফেরা উচিত হয়নি। তার ছোট্ট বোনটার রাতে খাওয়ার শেষে ওষুধ আছে, আর যেহেতু আদি রুহির সাথে আছে তাই আদি না খাইয়ে দিলে রুহি খাবে না। মন খারাপ করে আদি আবারও নিচে নেমে আসে। তারপর কিচেনে গিয়ে খাবার প্লেটে নিতে যায়। এমন সময় নীলা এসে বলে, তুমি রাখো, আমি খাবার দিচ্ছি। লাগবে না, তুমি আর মেঘ খাবার খেয়ে শুয়ে পড়ো। এই কথা বলে আদি নিজের আর রুহির খাওয়ার প্লেটে নিয়ে উপরে চলে যায়। রুহির কাছে যায়। তারপর রুহির মাথার কাছে বসে প্লেটটা বেড সাইড টেবিলে রাখে। তারপর আস্তে আস্তে রুহিকে ডাকতে থাকে, আরু, আরু লক্ষ্মী, বোন আমার, ওঠো, এই আরু। রুহি কোনো উত্তর দেয় না। আদি না পেরে রুহিকে টেনে উঠিয়ে দেয়। তারপর এক হাতে নিজের সাথে জড়িয়ে নেয় আর অন্য হাতে খাবার খাওয়াতে থাকে। রুহি নিঃশব্দে খাবার খেতে থাকে। খাওয়ানো শেষ হলে আদি ঔষধ হাতে নিয়ে রুহিকে খাইয়ে দেয়। তারপর নিজের হাতে রুহির চুলগুলো সুন্দর করে বেনি করে দেয়। এরপর আদি খেয়াল করে তার বোনের চোখ ফুলে আছে আর চোখ লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে সে অনেক কেঁদেছে। আদির বুকটা মোচড় দিয়ে উঠে, সাথে সাথে জড়িয়ে জড়িয়ে ধরে আর কাঁপা কাঁপা গলায় বলে, আমি সত্যি বুঝতে পারিনি যে আমার এতটা দেরি হবে। দা ভাই, সত্যি দুঃখিত। আর আর এমনটা হবে না আরু। কথা বলতে বলতেই আদি কেঁদে দেয়। ভাইয়ের কান্নায় রুহি এবার শব্দ করে কেঁদে ফেলে। আদি অনেক কষ্টে বোনের কান্না থামিয়ে দেয়। তারপর রুহি শান্ত করে রুহিকে ঘুম পাড়িয়ে দেয়। আদি সারা রাত জেগে রুহির পাশে বসে থাকে। না সে নিজের ঘরে যায় আর না সে ঘুমায়। প্রায় 1 সপ্তাহ থাকার পর আদি চলে যায় কানাডায়। মেঘকে বারবার মনে করিয়ে দেয় যেন রুহির খেয়াল রাখে। যদিও বলার কোনো দরকার ছিল না, কারণ মেঘ নিজের বোনের খেয়াল এমনিতেও রাখবে। দেখতে দেখতে আদ্র আর রায়ানের মেডিকেল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। আদ্র চিন্তা করে এবার সে বাংলাদেশে যাবে, সাথে রুহিকেও নিবে, কারণ সে বুঝতে পেরেছে রুহি ঘোরাঘুরি করতে পছন্দ করে। আর রুহিকে নিয়ে যাওয়া আরও একটা কারণ আছে, সেটা হলো আদ্রর পরিবারের সবার সাথে রুহির পরিচয় করিয়ে দেওয়া। আর বাংলাদেশ থেকে আসার সময় আদ্রর পরিবারের সবাই নিয়ে রুহির পরিবারের কাছে যাওয়া, যাতে তাদের বিয়ের তারিখ ঠিক করতে পারে সবাই মিলে। আদ্র রুহিকে তার সাথে বাংলাদেশে যাওয়ার কথা বলে। রুহি এক কথায় রাজি হয়ে যায়। রুহি তো ভীষণ এক্সাইটেড। সে প্রথমবার বাংলাদেশে যাবে, আদ্রর পরিবারের সাথে দেখা করবে। আদ্র যেহেতু খুব ভালো একটা ছেলে, নিশ্চিন্তে আদ্রর পরিবারের সবাইও ভালোই হবে। কিন্তু আদি রুহি বাংলাদেশ যাওয়ায় কথা শুনে খুব রেগে যায়। কিন্তু বোনের সামনে সে নিজের রাগ দেখায় না, যা রগ সব গার্ডদের উপর ঝাড়ে। রুহিকে আদি বাংলাদেশ যেতে দিতে না চাইলে রুহি জেদ দেখায়। অবশেষে বোনের জেদের কাছে হার মেনে রুহিকে বাংলাদেশে যেতে দিতে রাজি হয় আদি। তাই আদি ঠিক করে রুহির সাথে কয়েকজন গার্ড পাঠাবে, কিন্তু রুহি তাতে না করে দেয়। সে বলে সে সাধারণ মানুষের মতো সেখানে যাবে, সে বাংলাদেশে ঘুরতে যাচ্ছে। গার্ড নিয়ে গিয়ে কি করবে? গার্ড গেলে সে মনের মতো ঘুরতে পারবে না, তার অস্বস্তি হবে। তাই কোনো গার্ড নেবে না, এমনকি আদিও সিক্রেটলি কোনো গার্ড পাঠাতে পারবে না। বোনের কোনো আবদারি আদি কখনো ফেলেনি, তাই এই আবদারেও রাজি হয়। রাতে রুহি আদ্রকে ফোন করে জানায় তার দাভাই রাজি হয়েছে যেতে দিতে। আদ্র তাকে জানায় আগামী পরশুদিন সকালে তাদের ফ্লাইট। আদ্র, রুহি আর মেঘ দাঁড়িয়ে আছে জার্মানির প্রধান এয়ারপোর্ট ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে। আর আধা ঘন্টা পর তাদের ফ্লাইট। মেঘ রুহির হাতটা আদ্র হাতের উপর দিয়ে বলে, আদরের ছোট বোনটাকে তোমার হাতে তুলে দিলাম। যেভাবে আমার বোনটাকে নিয়ে যাচ্ছ সেভাবেই ফিরিয়ে দিও। আমরা দু ভাই ওকে কখনো একা ছাড়িনি।
কথাটা বলতে বলতে মেঘের চোখ পানিতে ভরে যায়। আদ্র মেঘকে বলে, নিশ্চিন্তে থাকো মেঘ, আমি থাকতে তোমার বোনের কোনো ক্ষতি হবে না। এই কথা বলেই আদ্র আর রুহি ভেতরে চলে যায়। মেঘ দাঁড়িয়ে থেকে বোনের চলে যাওয়াটা দেখে। তার বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা মনে হচ্ছে অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। বোনটাকে সে কোনো বিপদের মুখে ফেলছে না তো? বাংলাদেশ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দুদিনের জার্নি করে বাংলাদেশে পৌঁছায় আদ্র আর রুহি। রুহি তো ভীষণ খুশি, তাকে দেখে মনেই হচ্ছে না যে সে জার্নি করে ক্লান্ত। আদ্র তাকিয়ে তার হাসি মুখটা দেখে নিজেও হাসে। এয়ারপোর্ট থেকে বের হয় আদ্র আর রুহি, তখন একজন গার্ড আসে। আদ্রর হাত থেকে লাগেজগুলো নিয়ে গাড়িতে তোলে। আদ্র রুহিকে নিয়ে গাড়িতে বসে। সেখান থেকে গাড়ি চলতে থাকে বাংলাদেশ অন্যতম একটি সুন্দর শহর রাজশাহীর উদ্দেশ্যে। আদ্র ঢাকা থেকে প্লেনে যেতে চেয়েছিল, পরে রুহির কথা চিন্তা করে গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে রুহি বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির পরিচিত হয়। কিন্তু এই যে ঢাকা অন্যতম একটা কমন জিনিস, জ্যাম বেঁধে গেলে ছুটতে চায় না। রুহি অবাক হয়ে জিজ্ঞেস করে, সামনে কি কিছু হয়েছে? এভাবে সব গাড়ি দাঁড়িয়ে আছে কেন? ঢাকা শহর অনেক ব্যস্ত একটা শহর, তাই জ্যাম লাগাটা কেমন বিষয়ে? চিন্তা করো না। প্রায় 2 ঘন্টা লেগে যায় সেই জ্যাম ছাড়তে। আদ্রতে এতে বিরক্ত হলেও রুহি বিরক্ত ছিল না, কারণ এটা তার কাছে একটা ব্যস্ততময় রাস্তা নতুন ছিল, বলা যায় নতুন অভিজ্ঞতা। তাই সে বেশ মজা নিয়েই সেটা এনজয় করে। অবশেষে আদ্র রুহি পৌঁছায় রাজশাহীতে। গাড়ি থামে খানবাড়ির সামনে। বাড়িটা দেখে রুহির খুব ভালো লাগে। এই বাড়িটা দেখতে যেন রাজপ্রাসাদের মতো আভিজাত্যে মোড়ানো। প্রতিটি কোণে লুকিয়ে আছে সৌন্দর্য আর সৌর্য। সাদা মার্বেলের তৈরি পুরো দালানটি যেন সকালে সূর্যের আলোয় ঝলমল করে ওঠে, আর সন্ধ্যায় ঝাড়বাতির আলোয় জেগে ওঠে এক জাদুকরী মায়া। দোতলা এই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে 4টি বিশাল মার্বেলের স্তম্ভ, যেন গ্রিক স্থাপত্যের ছোঁয়া। মূল ফটটি আধ বৃত্তাকার। কাঁচের দরজার ওপারে দেখা যায় ঝুলন্ত স্ফটিকের ঝাড়বাতি, যা এক ঝলকে কারোর নজর কাড়ে। উপরে একটা প্রশস্ত বারান্দা, রেলিংয়ের জটিল নকশার লোহার কাজ। জানালাগুলোর পর্দা হালকা নরম, যেন বাতাসে দুলে ওঠে স্বপ্নের মতো। বাড়ির চারপাশে ছাটা সবুজ ঝোপ আর 2টো ছিমছাম গাছ, যা বাড়ির শান্ত ধীর স্থির সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলে। রাস্তায় বৃষ্টির জল পড়ে তৈরি হয়েছে এক চিলতে প্রতিফলন, যেন পুরো বাড়িটাই আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে, বাস্তব আর কল্পনার মাঝখানে ঝুলে থাকা এক মহল। রুহি বাড়িটা দেখে একটু অবাক হয়, কারণ বাড়িটা বিদেশি প্লটে বানানো। তাই আদ্রকে জিজ্ঞেস করে, তোমাদের বাড়িটা? আসলে আমার মায়ের বাড়ি, মানে আমার নানার বাড়ি কানাডায়। যেহেতু আমার মা বিদেশে বড় হওয়া, তাই মায়ের পছন্দ মতো বাড়িটা তৈরি করেছে। ও। আদ্র রুহির হাত ধরে খানবাড়ির ভিতরে প্রবেশ করে। রুহি ভিতরে পা রাখতেই চারপাশে তাকিয়ে দেখে। প্রবেশ পথের ভারী কাঠের দরজাটা ধীরে খুলতেই চোখে পড়ে এক অভিজাত, শান্ত, ঝলমলে অন্দরমহল। নরম আলোয় ভেসে বেড়ায় এক মুগ্ধতা, যেন শ্বাস নিচ্ছে এক রাজকীয় নীরবতা। বাম পাশে ছড়িয়ে আছে খোলামেলা এক ড্রয়িং স্পেস। সাদা মার্বেল মেঝের উপর বসানো মখমলের অফ হোয়াইট সোফা সেট, মাঝখানে কাঁচের কফি টেবিল, চারপাশে নান্দনিক বই, ম্যাগাজিন আর এক কোণে নীরব পিয়ানো। পিছনে লম্বা কাঁচের জানালা দিয়ে রোদ এসে পড়ছে মেঝেতে, উষ্ণ ও প্রশান্ত। ঘরের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থাকা ওভাল শেপের ডাইনিং টেবিল যেন এক আভিজাত্যের কেন্দ্রবিন্দু। গাঢ় কাঠের টেবিলের চারপাশে হালকা কুশনে মোড়ানো চেয়ার, টেবিলের উপর ফুলদানিতে রাখা সাদা গোলাপ, আর পাশে ঝুলন্ত সোনালী রিং আকৃতির ঝাড়বাতি যেন আলো নয়, মর্যাদা ছড়িয়ে দেয়। ডাইনিং এরিয়া থেকে চোখ সরালেই ডান পাশে চোখে পড়ে এক অপূর্ব বাঁকানো মার্বেলের সিঁড়ি। এটি ঘরের একপাশে ঠাঁই নিয়েছে, নকশা এমন যেন নিজেই এক শিল্পকর্ম। ধাতব রেলিংয়ে সূক্ষ্ম কারুকার্য, আর সিঁড়ির নিচে রাখা ইনডোর প্ল্যান্ট আর ছোট পানির ফোয়ারা, যেন নিচ থেকে উপরে ওঠা প্রতিটি ধাপই কোনো গল্পের মতো। ডাইনিংয়ের পেছনে আধা আবৃত ওপেন কিচেন, পরিটাটি আধুনিক এবং নিঃশব্দ। সাদা ও কালো মার্বেলের কন্ট্রাস্টে বানানো আইল্যান্ড কাউন্টার, পাশে বারস্টুল, কফি মেশিন, ওভেন, ফ্রিজ, সবকিছু ঘরের রঙের সঙ্গে মানানসইভাবে বসানো, যেন যন্ত্রগুলোও বাড়ির রুচির ভাষা জানে। আদ্র আর রুহি যখন বাড়িতে প্রবেশ করে, তখন ছাদ থেকে কেউ একজন তাদের খেয়াল করে, তবে তার চোখ আদ্র আর রুহির দিকে কম। আদ্র যে রুহির হাত ধরেছিল সেদিকে বেশি যায়।
রুহি বাড়ির ভিতরে চারপাশটা যখন দেখছিল তখন ইমদাদুল খান আর আয়েশা খান তাদের দিকে এগিয়ে আসে। ইমদাদুল খান রুহির মাথায় রেখে বলে, কেমন আছো আম্মু? এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ, ভালো। না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। কথাটা বলে রুহি মুচকি হাসে। ইমদাদুল খানের এই হাসিটা হঠাৎ কেন জানি না চেনা চেনা লাগে, কিন্তু তিনি কিছু বলে না। তখন মিসেস আয়েশা খান আদ্র আর রুহিকে বলে, অনেকটা জার্নি করে এসেছো, এখন যাও ফ্রেশ হয়ে নাও, আর রুহি আমার সাথে এসো, তখন থাকার ঘরটা দেখিয়ে দিই। আদ্র তাকে নিষেধ করে বলে, লাগবে না আম্মু, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। এই কথা বলে আদ্র রুহিকে নিয়ে উপরে চলে যায়। মার্বেলের বাঁকানো সিঁড়ি বেয়ে উপরে উঠলেই মনে হয় যেন এক নতুন অধ্যায়ে পা রাখা হলো। নিচের জাঁকজমকের তুলনায় এখানে একরকমের শান্ত রাজকীয়তা, যেখানে প্রতিটি কোণ জুড়ে রয়েছে ব্যক্তিত্ব আর নান্দনিকতার ছোঁয়া। সিঁড়ি শেষ হতেই প্রথম যে জিনিস চোখে পড়ে তা হলো ছোট্ট কিন্তু অদ্ভুত সুন্দর এক ফ্যামিলি ড্রয়িং রুম। এখানে কোনো আড়ম্বর নেই, কিন্তু সচ্ছলতা ঠিকরে পড়ে। দুটো ভূষ সাজানো সাদা সোফা, মাঝখানে কাঠের কফি টেবিল, পাশেই এক বুকশেলফ, আর জানালার পাশে বসার একটি ঘরোয়া কোণা। বিকেলবেলা এখানে বসে কফি খাওয়ার সময়টা যেন হয়ে ওঠে দিনটির সবচেয়ে শান্ত মুহূর্ত। দোতলায় রয়েছে 4টি বেডরুম, প্রতিটি নিজস্ব ডিজাইন ও থিমে সাজানো। একটায় সাদা সোনালী রাজকীয়তা, আরেকটায় ধূসর নীল আধুনিকতা, তৃতীয়টায় মিনিমাল মডার্ন ছোঁয়া, চতুর্থটিতে প্রাচ্য ঘরানার উষ্ণ সৌন্দর্য। প্রতিটি ঘরেই রয়েছে কুইন সাইজ বেড, ওয়ার্কিং ক্লোজেট, প্রাইভেট বাথরুম, জানালার পাশে একান্ত চেয়ারে বসে বাইরের দৃশ্য দেখার ব্যবস্থা। পঞ্চম বেডরুমটি ঘরের সবচেয়ে শেষ মাথায়, অন্যদের তুলনায় একটু বড়, একটু আলাদা, যেন পরিবারের কারো ব্যক্তিগত অভয়ারণ্য। দেয়ালে হালকা স্যান্ডবেজ রং, কাঠের ছোঁয়া দেওয়া ফার্নিচার। কেউ একজন নিজের ব্যক্তিগত রাজ্য গড়ে তোলার কথা মাথায় রেখেই এই কক্ষের নকশা করেছে। ফ্যামিলি ড্রয়িং রুমের পাশেই কাঁচের দরজা ঠেলে বেরোলেই পাওয়া যায় একটা ছোট্ট ছাদের মতো ব্যালকনি। মেঝেতে কাঠের ডেকিং, কোনায় দুটো সাদা চেয়ার ও একটা ছোট গোল টেবিল। ব্যালকনির কিনারে ছোট গাছের টব, আর দূরে দেখা যায় সূর্যাস্তের লাল আভা। আর রাত হলে এখান থেকেই দেখা যায় তারা ভরা আকাশ। আর দিনের বেলায় এখানেই দাঁড়িয়ে দেখা যায় পুরো বাড়ির সামনে বাগান ও মূল গেট, যেন এক শাসকের দূর থেকে সবকিছু দেখার বারান্দা। শেষের বড় রুমটা আদ্রর, তাই তার আগের রুমে আদ্র রুহিকে থাকতে দেয়। আদ্র রুহিকে বলে, এই রুমেই থাকবে তুমি, আমি পাশের ঘরটাতে আছি, কোনো সমস্যা হলে ডাকবে। আচ্ছা। তারপর আদ্র চলে যায় আর রুহি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ঘরের ভেতরেই ডান পাশে রয়েছে ইনস্যুট ওয়াশরুম। এর ভেতরে আছে একটা জাপানি স্টাইল টব জানালার পাশে, মার্বেলের কাউন্টার সহ ডবল বেসিন, গ্লাস ঘেরা রেন শাওয়ার কেবিন, স্বয়ংক্রিয় টয়লেট সিস্টেম, সুগন্ধীয় তোয়ালে সাজানো খোলা কাঠের শেলফ, সফট সাদা ওয়ার্ম লাইটিং। ওয়াশরুমের দেয়াল জুড়ে হালকা ক্রিম টাইলস, আর মেঝেতে অ্যান্টি স্লিপ কাঠের ডিজাইনের মার্বেল। একটা ছোট জানালা থেকে সকালের আলো ঢুকে পড়ে, প্রতিটি সকালকে করে তোলে আরো স্বচ্ছ। রুহি একেবারে শাওয়ার নিয়ে বের হয়, তারপর চুল মুছতে মুছতে ঘরের চারপাশটা খেয়াও করে। এই ঘরটা একটু চুপচাপ, যেন একান্ত কারো একান্ত সময় কাটানোর জন্যই তৈরি। দরজা ঠেলে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে মাটি ছোঁয়া একটি রাজকীয় বিছানা, চকচকে বাদামি কাঠে তৈরি, মাথার দিকটা কারুকার্যময়। বিছানার ওপরে পাতলা সাদা নেট ঝুলে আছে, যেন স্বপ্নের কোনো ছায়া। ঘর জুড়ে ব্যবহার হয়েছে প্রাচ্য ধাঁচের উষ্ণ রং, হালকা খয়েরি, দুধ সাদা আর সোনালী আলোর মায়া। দেয়ালে ঝুলছে দুটো শিল্পচিত্র, আর একপাশে হালকা হলুদ আলো জ্বালানো ল্যাম্প। ঘরের ডান দিকে এক কোণায় বড় সাদা কাঠের ড্রেসিং টেবিল, আয়নায় খোদাই করা গোল ফুলের ডিজাইন, আর সামনে ছোট্ট একটা স্টুল। কাঁচের দরজা ও ব্যালকনি। ঘরের বাঁ দিকে রয়েছে এক বিশাল ফ্লোর টু সিলিং কাঁচের স্লাইডিং দরজা, যার বাইরে পা রাখলেই এক ছোট্ট ব্যালকনি। কাঠের মেঝে, দুই কোণে গোলাকার টব ভর্তি পুষ্প গাছ, ছোট টেবিল আর দুটি চেয়ার রাখা। চাঁদের আলোয় বসে চা খাওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। কাঁচের দরজার উপর পড়া সূর্যালোক ঘরটাকে আরো উষ্ণ করে তোলে। রুমটা দেখা হয়ে গেলে
রুহি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেয়। এমন সময় রুমে আদ্র ঢোকে, কিন্তু রুহি টের পায়নি। আদ্র নিঃশব্দে রুহির পেছনে দাঁড়ায়, তারপর রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে, চুলে মুখ ঢুকিয়ে দেয়। আচমকা জড়িয়ে ধরায় রুহি একটু চমকে ওঠে, কিন্তু এটা আদ্র বুঝতে পেরে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আদ্র মাথা তুলে বলে, চল নিচে, খাবার খেতে হবে, তারপর রুমে এসে ঘুমাবে। আদ্রর কথা মতো রুহি আদ্রর সাথে নিচে যায়, আর রুহি নিচে গিয়ে দেখে ডাইনিং টেবিলে ইমদাদুল খান বসে আছে, আর মিসেস আয়েশা খান সাথে আরো কিছু মেড টেবিলে খাবার সাজাচ্ছে। আদ্র রুহিকে নিয়ে টেবিলে বসে। রুহিকে দেখে ইমদাদুল খান রুহির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে, আর রুহিও হাসে, কিন্তু মিসেস আয়েশা খানের মুখে দেখে বোঝা যায় না সে খুশি নাকি অখুশি। এর মাঝেই ডাইনিং টেবিলে এসে বসেন মিস্টার জুনায়েদ হোসাইন, ইমা হোসাইন আর রিমি। রিমি আদ্রর দিকে তাকিয়ে হেসে বলে, কেমন আছো আদ্র? আলহামদুলিল্লাহ, আদ্র গম্ভীর গলায় জবাব দেয়। রুহি আদ্রর দিকে এক পলক তাকায়, আবার রিমির দিকে এক পলক তাকায়। আদ্র রুহিকে ইশারায় খেতে বলে। রুহি এত বাঙালি খাবার দেখে একটু অবাক হয়, সেই সাথে ভয়ও পায়, কারণ এত অয়েলি খাবার তো খায় না। আদ্র বুঝতে পারে, তাই আদ্রর পছন্দ মোরগ পোলার প্লেটটা আদ্র রুহিকে দেয়। রিমি সহ সবাই তা খেয়াল করে। মিসেস আয়েশা খান আদ্রকে বলে, তুই তোর প্লেটটা কেন দিলি? আমাকে বললে আমি দিতাম। আর তাছাড়া ভাত আর মাংস তো আছেই। তোমার কমন সেন্স কি কমে গিয়েছে আম্মু? রুহি এত অয়েলি খাবার খেতে পারে না। এসব খাবার একটু একটু করে খেয়ে অভ্যাস করতে হয়, একদিন হঠাৎ করে খেলেও তো অসুস্থ হয়ে পড়বে। ইমদাদুল খান কিছু বলবেন তার আগেই রুহি বলে, খাবার টেবিলে এত কথা বলতে নেই। রুহির কথা শুনে ইমদাদুল খান বলে, ঠিক বলেছ আম্মু, আমিও ওটাই বলতে যাচ্ছিলাম। এরপর সবাই খাওয়া দাওয়া শুরু করে। রিমি খাওয়ার মাঝে মাঝে আদ্র আর রুহিকে দেখতে থাকে। রুহি খেতে বসলেও শান্তিমতো খেতে পারছে না, তার মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। রুহি মাথা তুলে সবার দিকে তাকায়, কিন্তু দেখতে পায় সবাই খাচ্ছে। রুহি কিছু বলে না, তবে সে বুঝতে পারছে একাধিক চোখ তার দিকেই তাকিয়ে আছে। আদ্র খেয়াল করে রুহি খাচ্ছে কম, ভাবছে বেশি। তাই আদ্র রুহিকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সমস্যা? রুহি মাথা নেড়ে না বলে। রুহি অস্বস্তি নিয়ে কোনো মতে খেয়ে উঠে পড়ে। রুহিকে উঠতে দেখে আদ্রও ওঠে, দাঁড়ায়। অবশ্য তার খাওয়া অনেক আগেই হয়ে গিয়েছিল, সে রুহির জন্যই টেবিলে বসেছিল। আদ্র রুহিকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে। একে একে সবারই খাওয়া হলে তারাও আদ্রর পাশের সোফাতে বসে। এমন সময় ইমা হোসাইন আদ্রকে বলে, আদ্র, এই মেয়েটা কে? তোমার কোনো বন্ধু? না ফুপি, সে আমার ভালোবাসার মানুষ। আমি তাকে বিয়ে করব, তাই তোমাদের সবার সাথে পরিচয় করাতে নিয়ে এসেছি। সে আমার ভালোবাসার মানুষ, এই কথাটা যেন ড্রয়িং রুমে বসে থাকা দুইজন ব্যতীত সবার মাথায় বাজ পড়ার মতো অবস্থা ছিল। মিসেস আয়েশা খান আদ্রের কথা শুনে ইমদাদুল খানের দিকে তাকায়, এটা ভেবে যে ইমদাদুল খান হয়তো আদ্রকে কিছু বলবে, কিন্তু না। ইমদাদুল খানের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে আদ্রর এই বিষয়টা তিনি আগে থেকেই জানতেন। এদিকে আদ্র তো রুহির সাথে সবার পরিচয় করিয়ে দেয়। রুহি একে একে সবার সাথে পরিচিত হয় আর সবার অনেক ভালো ব্যবহার করে, কিন্তু আদ্রর কথা রিমির হজম হয় না, কারণ রিমি জানে আদ্রর সাথে তার বিয়ে হবে। এই কথা শোনার পর থেকে রিমি আদ্রকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আদ্রর কথা শুনে রিমি তো একদম স্তব্ধ হয়ে গিয়েছে। আদ্রর বাকি কথাগুলো যেন তার কানে ঢোকেনি। মিসেস আয়েশা খান কিছু বলতে যান, এমন সময় ইমা হোসেন বলে, কিন্তু আদ্র, ও তো বিদেশে বড় হয়েছে, এখানকার কালচার কি মানতে পারবে? আদ্র তার ফুপির কথা শুনে ভ্রু কুঁচকে নেয় আর বলে, আমার মা যেমন পেরেছে, তাহলে রুহি কেন পারবে না? আর না পারলে সমস্যা নেই, আম্মু তো আছেই, আম্মু সবটা শিখিয়ে দেবে। এরপর মিসেস আয়েশা খানের দিকে তাকিয়ে বলে, কি আম্মু পারবে না ওকে শিখিয়ে দিতে? মিসেস আয়েশা খান তো আদ্রর প্রশ্নে থতমত খেয়ে যায়। পর মুহূর্তেই হালকা হাসি দিয়ে বলে, পারবো না কেন, অবশ্যই পারবো। কথাটা মিসেস আয়েশা খান মুখে বললেও তার মনে চলছে অন্য কিছু। এদিকে তাদের কথার মাঝেও রুহি আদ্রর ঘাড়ের মাথা রাখে। আদ্র রুহির দিকে তাকিয়ে দেখতে পায় রুহি চোখ বন্ধ। আদ্র বুঝতে পারে রুহি খুব ক্লান্ত,
তাই ও সবার থেকে বিদায় নিয়ে রুহিকে কোলে নিয়ে উপরে চলে যায়। আর তাদের যাওয়ার পর ইমদাদুল খান তার স্টাডি রুমে চলে যায়। এখন ড্রয়িং রুমে বসে আছে মিসেস আয়েশা খান, ইমা হোসাইন, জুনায়েদ হোসাইন আর রিমি। আদ্ররা চলে যেতে মিসেস আয়েশা খান রাগে ফেটে পড়ে আর বলে, ওই মেয়েকে কিছুতেই আমি আদ্রর বউ হিসাবে মানব না। ইমা হোসেন বলে, তুমি না মানলেও কি হবে ভাবি, ওই মেয়েটাকেই তো আদ্র বিয়ে করবে, তাহলে আমার মেয়ের কি হবে? আমিও দেখতে চাই ওই মেয়ে কতদিন এখানে থাকে। বিদেশি মেয়ে এদেশের মানুষের চাল কি আর বুঝবে? ওর উপর এমন প্রেশার দেব যে ও বাধ্য হবে আদ্রকে ছাড়তে। মিসেস আয়েশা খানের কথা শুনে আর কেউ কিছু বলে না, সবাই যে যার ঘরে চলে যায়। আদ্র রুহিকে নিয়ে ঘরে ঢোকে, তারপর রুহিকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দেয়, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর মন ভরে রুহিকে দেখতে থাকে, যেন আদ্র বহু বছর রুহিকে দেখেনি, এখন সুযোগ বুঝে তার দেখার তৃষ্ণা মেটাচ্ছে। একটা সময় আদ্র রুহির সামনে বেড়ে মাথা রেখে মেঝেতে বসে আর এভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে একটা অন্যরকম পরিবেশে ঘুম ভাঙে রুহির, কেমন যেন শান্ত, কিন্তু একটা সুন্দর সকাল। রুহি আস্তে আস্তে উঠে বিছানায় বসে, তখন দেখতে পায় আদ্র নিচে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। আদ্রকে এখানে দেখে রুহি খুব খুশি হয়, তারপর আলতো হাতে আদ্রর মাথায় চুলগুলো এলোমেলো করে দেয়। মাথায় কারো স্পর্শ পাওয়াতে আদ্র ঘুমটা কেটে যায়। পিট পিট করে চোখ খুলে তাকিয়ে সামনে তাকিয়ে দেখে রুহি, যার দিকে তাকিয়ে হাসে। আদ্র রুহির দিকে তাকিয়ে হালকা হাসে, তারপর মেঝে থেকে উঠে বেডে রুহির পাশে বসে। রুহির মাথার অগোছালো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, ঘুম কেমন হলো? ভালো, কিন্তু তুমি কি সারা রাত এভাবে ঘুমিয়েছিলে? কিন্তু এত বড় বেডটা কি তোমার চোখে পড়েনি? বেডে ঘুমাতে এভাবে কেন ঘুমালে? আমি তো এখানে ঘুমাতে চাইনি, আমি তো নিজের ঘরেই যেতাম। কিন্তু কিন্তু কি? তোমার ঘুমন্ত মুখটা দেখার লোভে আর যেতে পারিনি। কথাটা বলেই আদ্র রুহিকে নিজের সাথে জড়িয়ে নেয়। সকালে সবাই খাওয়ার টেবিলে একসাথে খেতে বসে। খাওয়া যখন শেষের দিকে, তখন আদ্রর বাবা ইমদাদুল খান আদ্রকে বলে, তোমার সাথে কিছু কথা আছে, খাওয়া শেষে আমার স্টাডি রুমে আসবে। ঠিক আছে। তারপর সবাই খাওয়া শেষ করে উঠে যায়। রুহি নিজের ঘরে যায়, ফোন বের করে তার দাভাই, ভাইয়া, আব্বু, দাদু সবার সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আদ্র তার বাবার সাথে স্টাডি রুমে যায় বিজনেস বিষয়ে কথা বলতে। মিসেস আয়েশা খান বাকিদের বলে, ইমা, আমার সাথে একটু রান্নাঘরে এসে হাত লাগাও। ঠিক আছে ভাবি। জুনায়েদ হোসাইন নিজের কাজে চলে যায়। জুনায়েদ হোসাইন একজন প্রফেসর, তার পরিবার বলতে কেউ নেই, তবে ইমদাদুল খানের অফিসের একজন পুরনো স্টাফের ভাইপো তিনি। ইমদাদুল খান যখন বোনের জন্য পাত্র খুঁজছিল, তখন সেই স্টাফ তাকে জুনায়েদ হোসাইনের কথা বলে। ইমদাদুল খান সব খোঁজ খবর নিয়ে তার সাথে বোনের বিয়ে দেয়। সবই সবার কাজে ব্যস্ত হলেও রিমির মনে চলছিল অন্য কিছু। সে ভাবতে কি করে রুহির বিষয়ে জানা যাবে, কি করে রুহিকে অপস্থস্থ করতে পারবে। প্রায় 2 ঘন্টা পর রুহি নিচে নামে, তবে কাউকে দেখতে পায়। এদিকে ওদিকে তাকাতেই কিচেনে নজর যায়। মিসেস আয়েশা খান আর ইমা হোসাইন, সাথে কিছু মেইডও আছে। রুহি তাদের কাছে যায়। মিসেস আয়েশা খান তাকে দেখেও কিছু বলে না। রুহি নিজে থেকেই কথা বলে, আন্টি, এটা কি রান্না করছেন? রুহি একটু অবাক হয়, তার প্রশ্নের উত্তর কেন দিচ্ছে না। রুহি জিজ্ঞাসা দৃষ্টিতে মিসেস আয়েশা খানের দিকে তাকিয়ে থাকে। প্রায় কিছুক্ষণ কেটে যাওয়ার পরও কেউ কিছু বলে না। তারপর রুহি আবারও একই কথা জিজ্ঞেস করলে ইমা হোসাইন কিছুটা রেগে বলে, দেখছো না তো তোমার সাথে কেউ কথা বলছে না? তারপর ছ্যাচড়ার মতো বারবার কেন জিজ্ঞেস করছো? এখান থেকে যাও তো, তোমার মুখটা দেখতেও বিরক্ত লাগছে। এই কথা বলেই ইমা হোসাইন নিজের মুখ বাঁকিয়ে নেয়। রুহি ইমা হোসাইনের কথায় কিছুটা কষ্ট পায়, কারণ তাকে এভাবে কেউ কখনো বলেনি। রুহি সেখানে দাঁড়িয়ে কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে তারপর আবারও মিসেস আয়েশা খানকে বলে, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? এবার মিসেস আয়েশা খান মুখে খোলেন আর বলেন, তুমি কে যে আমি তোমার উপর রেগে থাকব? আপনি এমন করেন কেন? আমি তোমাকে কখনো আদ্রর বউ হিসাবে মানব না। বেশ তো, না মানলে নেই, তাতে আমার কি? শোনো মেয়ে, তোমার জন্য এটা ভালো হবে তুমি আদ্রর জীবন থেকে চলে যাও, বুঝেছ? রুহি মিসেস আয়েশা খানের কথায় কোনো জবাব দেয় না। রুহি জবাব না পেয়ে মিসেস আয়েশা খান আবারও বলেন, আমি আদ্রর জন্য অন্য মেয়ে দেখে রেখেছি, আমি তার
তার সাথেই আদ্রর বিয়ে দেব। মিসেস আয়েশা খানের কথায় রুহি ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। মিসেস আয়েশা খান আবারও বলেন, আশা করি তুমি আদ্রর জীবন থেকে সরে যাবে, বুঝেছ? রুহি মিসেস আয়েশা খানের কথায় কোনো জবাব দেয় না, সাথে সাথেই কিছুক্ষণ পর বলে, কে যাবে কে থাকবে সেটা সময় বলে দেবে। এই কথা বলে রুহি কিচেন থেকে বের হয়ে আসে। এমন সময় আদ্র স্টাডি রুম থেকে বের হয়। দুজনেই দুজনকে দেখতে পায় আর একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। আদ্র রুহির কাছে এসে বলে, তৈরি হয়ে এসো, বের হব। কোথায় যাব? শপিংয়ে। রুহি আদ্রর কথা শুনে ভ্রু কুঁচকে আদ্রর দিকে তাকায়। তখন আদ্র বলে, তুমি যে জামাগুলো এনেছো সেগুলো এখানে পরলে লোকে তোমাকে বাজে কথা বলবে, তাই এখানকার কিছু ড্রেস তোমার জন্য নেব। আদ্রর কথা শুনে রুহি খুশি মনে তৈরি হতে চলে যায়। আদ্র রুহিকে নিয়ে শপিংয়ে যাবে শুনে রুহির কিছুটা রাগ হয়, তাই সে তার মাকে গিয়ে বলে যে সে আদ্র আর রুহির সাথে শপিংয়ে যাবে, আদ্র যেন তাকে নিয়ে যায়। মেয়ের কথা শুনে ইমা হোসাইন আদ্রকে বলে, তুই কি কোথাও যাচ্ছিস আদ্র? হুম ফুপি, আমি রুহিকে নিয়ে একটু শপিংয়ে যাব, আসলে ওর কিছু জামা কেনা প্রয়োজন, তাই। কেন, কিছু বলবে? আসলে রিনির কিছু জিনিস কেনার আছে, তো তোরা তো শপিংয়ে যাচ্ছিস, রিনিকেও নিয়ে যা। আদ্র এই কথা ভালো লাগে না, কারণ তার ইচ্ছা ছিল রুহিকে নিয়ে একটু ঘুরবে, কিন্তু রিনি গেলে তো তা হবে না। মনে মনে কিছু একটা ভেবে আদ্র বলে, ঠিক আছে, তৈরি হতে বলো। অন্যদিকে রুহি একটা সাদা রঙের গাউন পরে। গাউনটা ছিল অপূর্ব, হাইনেক ডিজাইনের উপর সূক্ষ্ম প্লিট কাজ, কোমর ঘেঁষে ঝরে পড়া সফট জর্জেট কাপড়। বুক থেকে কোমর পর্যন্ত ছড়িয়েছিল ছোট ছোট 3D ফুল, যেন সাদা মেঘের মাঝে ফুটে থাকা এক ঝাঁক নরম পাপড়ি। লম্বা হাতা, হালকা পাফ আর গাউনের নিচে ছড়ানো ফুলগুলো গাউনটিকে আরো রাজকীয় করে তুলেছিল। তারপর চুলগুলো সুন্দর করে বেনি করে, তারপর নিজেকে একবার আয়নাতে দেখে পার্সটা নিয়ে নিচে চলে আসে। নিচে ড্রয়িং রুমে তখন সবাই ছিল। সবাই রূপের দিকে তাকায়, কারণ তাকে সাদা গাউনটাতে অসম্ভব সুন্দর লাগছিল। আদ্রর তো রুহিকে দেখে চোখের পলক পড়ছে না। এর মাঝে রুহি আদ্রর সামনে এসে বলে, আমি তৈরি, এবার চলো। রূপির কথায় আদ্রর ঘোর কাটে, তারপর বলে, হ্যাঁ চলো। এই বলে আদ্র রুহির হাত নিজের এক হাতে নেয়, অপর হাত নিজের প্যান্টের পকেটে। তারপর আদ্র, রুহি আর রিমি বের হয় শপিং এর উদ্দেশ্যে। আদ্র, রুহি আর রিমি সবাই মিলে একটা শপিং মলের সামনে এসে গাড়ি দাঁড় করায়। তারপর একে একে গাড়ি থেকে নামে। আদ্র রুহির হাত ধরে শপিং মলে ঢোকে। রিমি তো পারছে না রুহিকে এখানে ঠাস ঠাস করে কয়েকটা লাগাতে, কিন্তু পারছে না আদ্রর জন্য। শুধু একা পাক রুহিকে, তারপরে ওর একটা ব্যবস্থা করা যাবে। আদ্র রুহিকে নিয়ে একটা দোকানে যায়। দোকানদারকে বলে কিছু ভালো 3 পিস দেখাতে। দোকানদার বেশ কিছু ভালো ভালো 3 পিস দেখায়। আদ্র সেখান থেকে বেছে বেছে কয়েকটা 3 পিস নেয়। তারপর বিল পে করে রুহিকে নিয়ে অন্য একটা দোকানে যায়। সেখান থেকে কিছু টপস নেয়। সেখান থেকে বের হয়ে আদ্র রিমিকে বলে, তুই কি কিনবি? আসলে আদ্র, আমি একটু কসমেটিক্সের দোকানে যাব, আমার কিছু জিনিস লাগবে। আচ্ছা চল। এই বলে আদ্র, রুহি আর রিমি অন্য একটা দোকানে যায়। রিমি সেখানে থেকে তার প্রয়োজনীয় জিনিস নেয়। আদ্র রুহিকে জিজ্ঞেস করে, তোমার কিছু লাগবে এখান থেকে? লাগলে নাও। না, কিছু লাগবে না। আদ্র আর কিছু বলে না, কারণ আদ্র রুহির আসল পরিচয় না পেলেও এটা খুব ভালো করেই জানে রুহির ব্যবহার করা হেয়ার অয়েল থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সবকিছু ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে, তাই সেগুলো এখানে নেই। আদ্র চিন্তা করে রুহির জিনিসগুলো সে নিজে অর্ডার দিবে, তাই রুহিকে আর কিছু বলে না। যাওয়ার সময় আদ্র কি মনে করে রুহিকে নিয়ে গোল্ডের দোকানে ঢোকে। সেখান থেকে একটা সুন্দর একটা আংটি পছন্দ করে। আংটিটা স্বর্ণের হলেও উপরে একটা সাদা পাথর বসানো ছিল। আদ্র সেটা কিনে। তারপর হাতে পরার জন্য সুন্দর একটা ব্রেসলেট পছন্দ করে। এরপর আদ্র সেটাও কিনে। অবশেষে সবকিছু কেনা হলে আদ্র, রুহি আর রিমিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রিমি তো প্রচন্ড রাগ ওঠে, কারণ আদ্র রুহিকে স্বর্ণের জিনিস কিনে দিয়েছে, কিন্তু তাকে দেয়নি। আদ্ররা সবাই বাড়িতে পৌঁছায়। গার্ডদের বলে গাড়ির জিনিসগুলো সব তার রুমের পাশের রুমটাতে রাখতে। গার্ডটা আদ্রর কথা মতো কাজ করে। আদ্র নিয়ে ভিতরে প্রবেশ করে। রিমি তো বাড়িতে ঢুকেই হন হন করে নিজের ঘরে চলে যায়। আদ্র রুহির ঘরে যায়। মিবু রুহিকে বলে, এদিকে ড্রেসিং রুম আছে, দেখেছো?
ওখানে যাও আর প্রত্যেকটা জামা একটা একটা করে পরে আমাকে দেখাবে। আমি দেখতে চাই এই জামাগুলো পরে তোমাকে কেমন লাগে। যাও। আদ্র কথা মতো রুহি তাই করে। প্রত্যেকটা রেডিমেড জামা এক একটা করে ট্রায়াল দিয়ে দেখাতে থাকে। আর আদ্র তো নিজের মাঝেই নেয়। প্রতিটা জামাতে রুহিকে এতটা সুন্দর লাগছে যে সে চোখের পলক ফেলতে পারছে না। রিমি ঘরে ঢুকে ঘরে সব জিনিস এদিকে ওদিকে ফেলতে থাকে। রাগে তার গা হাত পা জ্বলে যাচ্ছে। ইমা হোসাইন মেয়ের ঘরে ঢুকে ঘর এলোমেলো দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, ঘরের এই অবস্থা কেন? তুমি জানো আদ্র কি করেছে? আদ্র এই মেয়েটাকে গোল্ডের জিনিস কিনে দিয়েছে। আমার সামনে এই মেয়েটার হাত ধরে সব জায়গাতে নিয়ে গিয়েছে। আম্মু, আম্মু, ওই মেয়ে আমার থেকে আমার আদ্রকে কেড়ে নিচ্ছে। আম্মু, আমার আদ্রকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর কিছুই চাইবো না তোমার কাছে, বলে রিমি কাটতে থাকে। ইমা হোসাইন মেয়েরকে কোনো মতে বুঝ দেয়। তারপর একজন সার্ভেন্টকে বলে এগুলো সব পরিষ্কার করতে। ইমা হোসাইন মেয়েকে শান্ত করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর বের হয়ে মিসেস আয়েশা খানের সাথে দেখা করতে যায়। মিসেস আয়েশা খান তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। ইমা হোসাইন দরজায় নক করে বলে, ভাবি আসবো? এসো ভাবি, তোমাকে কিছু কথা বলার আছে। বলো, কি বলবে? তারপর ইমা হোসেন রিমির বলা সব কথাগুলো মিসেস আয়েশা খানকে বলে। তখন মিসেস আয়েশা খান বলে, আদ্র বাড়িতে থাকলে কিছু করতে পারবো না। আগামীকালকে দেখবে আদ্র অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়বে, তখন ওই মেয়েটার ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আদ্র রুহির ঘর থেকে বের হওয়ার পর রুহি তার দা ভাইকে কল করে আর বলে, আমি এই দেশে একটা বাড়ি বানাতে চাই। দা ভাই, কিন্তু আমি কি করে ও দেশে বাড়ি বানাবো? আমি জানি না তুমি কি করে করবে। আমি শুধু জানি এই দেশে একটা বাড়ি তৈরি করব, যার নাম হবে স্বপ্ননীর। কিন্তু আরো কোনো কিন্তু না, প্রয়োজনে পাওয়ার কাজে লাগাও। এই দেশের সরকারের সাথে কথা বলো, কিন্তু আমি বাড়িটা চাই মানে চাই। এই বলে রুহি ফোন কেটে দেয়। এইদিকে আদি তো বুঝতে পারে না কি করবে, কিন্তু তার বোন চেয়েছে, তাই তাকে যেভাবেই হোক বাংলাদেশের বাড়িটা তৈরি করতেই হবে। ভাইয়ের সাথে কথা হয়ে গেলে রুহি বেলকনি যেয়ে দাঁড়ায়। নিচে তাকিয়ে দেখতে পায় পরপর 2 গাড়ি বাড়িতে ঢুকছে। তারপর সেখান থেকে বের হয়ে আসে 5 জন, যাদের একজন রুহি চেনে, সে হলো রায়ান, আর বাকিদের রুহি চেনে না। এখন বাজে দুপুর 12টা। গরমে অতিষ্ঠ হয়ে আছে পুরো শহর, তবুও কেউ কোথাও নেই থেমে, যে যার কাজে ব্যস্ত। তেমনি খানবাড়ির মানুষেরাও কেউ বসে নেই, সবাই কাজে ব্যস্ত। আলী আহমেদ খান হাতে শপিং ব্যাগ নিয়ে মিমের রুমের উদ্দেশ্য গেল। মিমদের রুমে এসে নক করে বলল, আমরা আসবো? মিম দরজার কাছে আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে আসলো খাট থেকে। আব্বুর কাছে যেতে যেতে বলল, আমার ঘরে আসতে তোমার পারমিশন নেওয়া লাগবে না আব্বু, তুমি আসো। আলী আহমেদ খান মেয়েকে বুকে টেনে নিলেন। তারপর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মা এখন বড় হয়ে গেছে, সেই ছোট তো আর নেই, তাই পারমিশন নিয়ে ঢুকলাম। মিম আলী আহমেদ খানের বুকে থেকে মুখ ফুলিয়ে বললেন, আমি তোমাদের কাছে সেই ছোটই আছি আব্বু, আমি এখনো বড় হইনি, বুঝেছো? আলী আহমেদ খান মুচকি হেসে মিমের মাথায় আবার হাত বুলিয়ে বললেন, আচ্ছা আম্মু, আর বড় বলবো না, তুমি আমার সেই ছোট্ট মিম, ঠিক আছে? মিম আর আলী আহমেদ খানের কথাই সায় জানিয়ে মুচকি হেসে বলল, এইবার ঠিক আছে আব্বু। মিম আর আলী আহমেদ খানকে এইভাবে দেখে এইবার রুবায়ারা মুখ ফুলিয়ে বলল, রুবায়া, শুধু মিম তোমার আম্মু তাই না বড় আব্বু, আর আমরা সবাই বানের জলে ভেসে এসেছি? রুবাইয়ের কথা শুনে মারিয়া মৌলি জান্নাত একসাথে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা বানের জলে ভেসে এসেছি। ওদের কথা শুনে আলী আহমেদ খান মুচকি হেসে হাতের ইশারায় তাদের কাছে দেখে বলল, ও মা, তা কেন হবে? আমার একটা আম্মু না, আমার তো 5টা আম্মু। তাড়াতাড়ি আসো, নয়তো মিম আম্মু সব আদর নিয়ে নিল। আলী আহমেদ খানের বলতে দেরি হলো, কিন্তু ওদের দৌড়ে আসতে দেরি হলো না। ওরা 4 জন দৌড়ে এসে আলী আহমেদ খানকে জড়িয়ে ধরল। আলী আহমেদ খান সবার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, আম্মুরা, আমাকে ছাড়ো এবার, অনেক কাজ আছে নিচে, আর দেখো আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য। আলী আহমেদ খানের কথা শুনে ওরা 5 জন তাকে ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ালো। আলী আহমেদ খান হাতের 5টা শপিং ব্যাগ 5 জনের হাতে দিয়ে বলল, আম্মুরা, আজকে তোমরা সবাই এইটা পড়বে। মিমরা সবাই উপর নিচু মাথা করে সম্মতি জানিয়ে বলল, আলী আহমেদ খান মিমদের থেকে বিদায় নিয়ে চলে গেল নিচে। আলী আহমেদ খান যেতেই সুরভি মিমদের রুমে আসলো। এসে মিমকে ডাক দিয়ে বলল, ও ডিম আপু, কি করো? মিমও সুরভির মতো করে বলল, আরে সুগন্ধি বনুরে, আয় ভেতরে আয়।
সুরভি ভেতরে আসতে আসতে বলল, আবার সুগন্ধি? আপি, আমার কত সুন্দর নাম দেখো, সুরভি। দেখো কত সুন্দর নাম, আর তুমি আমার এই এত সুন্দর নাম ভাঙিয়ে ডাকো যে সুগন্ধি। এটা ঠিক না ডিমাপু। মিম: আহারে, নিজের নামটা সুন্দর আর আমার নামটা কি পচা। সুরভি: না না, তোমার নামটা কি সুন্দর ডিমাপু। হি 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 হি। মিম: ধরে রে। বলেই সুরভিকে ধরতে যাই, সুরভি দৌড়ে বেরিয়ে যায় বাইরে। মিমও ওর পিছনে দৌড় দিল। কিছু দূর যেতেই মিম জোরে কারোর সাথে ধাক্কা খেল। ধাক্কা খেয়ে পড়ে যাবে এমন সময় মিমের কোমর কেউ শক্তভাবে জড়িয়ে ধরল, যাতে সে পড়ে না যায়। মিম পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে আছে, আর দুই হাত দিয়ে যে ধরেছে তার কলার চেপে ধরে আছে। কিছুক্ষণ পর যখন মিম দেখল ও নিচে পড়ছে না, বরং কোথাও ঝুলে আছে, কিন্তু কোথায়। এই সব ভাবতে ভাবতে মিম আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে সামনে তাকিয়ে যা দেখল, তাতেই মিমের শরীর 440 ভোল্টের শক কেঁপে উঠল। মিম সামনে তাকিয়ে দেখল আবির। আবির নিজের এক হাত মিমের কোমরে রেখেছে, আরেক হাত দেয়ালে রেখেছে, আর মিমের দিকে তাকিয়ে আছে গম্ভীর দৃষ্টিতে, ভ্রু দুটো কুঁচকে। এদিকে মিম আবিরকে এত কাছে পেয়ে আর তার ছোঁয়া পেয়ে সর্বঙ্গ শরীর বারবার কেঁপে উঠছে। কি করবে কিছু বুঝতে পারছে না। এদিকে মিমের বারবার কেঁপে উঠতে দেখে আবির দুষ্ট মুখে বলল, কি ব্যাপার, এইভাবে কাঁপছিস কেন? তোকে কি কিছু করেছি আমি যে এইভাবে কাঁপছিস? হ্যাঁ? আবিরের মুখে এমন কথা শুনে মিম অবাক হয়ে বলল, কয় কি কি কই না তো। আবির: না তো কি, ঠিকঠাক কথাই বলতে পারছিস না দেখছি। মিম: কই কই বলছি তো। আবির আবার দুষ্টুমি করে বলল, তো ম্যাডাম সারা জীবন কি এইভাবেই ঝুলে থাকবেন নাকি? মিম চটজলদি বলল, একদম না। বলে উঠতে নিলেই আবির ধমকের সুরে বলে, তোকে উঠতে বলেছি আমি? না। আবির: তাহলে উঠছিস কেন? মিম: তো এইভাবে থাকবো নাকি? ছেড়ে দিন আমাকে, আমি উঠবো। আবির: যদি না ছাড়ি। মিম: কেন ছাড়বেন না? আবির: আমার ইচ্ছা তাই। মিম: ভাইয়া প্লিজ ছেড়ে দিন, কেউ এসে দেখলে খারাপ ভাববে। মিমের মুখে ভাইয়া ডাক শুনে আবির অবাক হলো, কারণ মিম সেই প্রথম থেকেই তাকে আবির ভাই বলে ডাকে, ভাইয়া বলে না। আর কেউ বলতে বললে বলে আমার আপন ভাই আছে, আমি শুধু তাকেই ভাইয়া ডাকবো, আর সবাইকে ভাই। সে কি আমার আপন ভাই লাগে যে ভাইয়া ডাকমু? আর এখন কিনা ভাইয়া বলছে। আবির অবাক হয়ে বলল, তুই আমাকে ভাইয়া ডাকলি কেন? মিম নির্বিকারের মতো বলল, তো কি ডাকবো? আবির: তুই না, বল। রুবাইয়া: সরি সরি, আমি কিন্তু কিছু দেখিনি। বলেই রুবাইয়া চোখে হাত দিল। এদিকে কারোর কণ্ঠস্বর শুনে আবির তার কথা সম্পূর্ণ না করে গিলে ফেলল, তারপর মিমকে ছেড়া দিল। মিম তো এবার লজ্জায় মরে যাওয়া অবস্থা। আবির রুবাইয়াকে বলল, এইখানে কি কিছু হয়েছে যে তুই দেখবি? রুবাইয়া চোখ থেকে হাত সরিয়ে দুষ্টুমি করে বলল, সত্যি কিছু হয়নি ভাইয়া। রুবাইয়া কথায় আবির ভ্রু কিঞ্চিত করে বলল, বললাম তো কিচ্ছু হয়নি। রুবাইয়া ভ্রু নাচিয়ে বলল, আমি তো ভাব। পুরো কথা শেষ না করতে দিয়ে আবির বলে উঠল, হয়েছে তোর, এইখানে কিছুই হয়নি, বোঝা যাচ্ছে না আমার কথা? আর যেন এইসব দ্বিতীয়বার কথাও না বলিস, ঠিক আছে? রুবাইয়া ঘাড় কাত করে সম্মতি দিতেই আবির একবার মিমের মুখের দিকে তাকিয়ে দেখে নিল। দেখল মিম লজ্জায় মাথা নিচু করে আছে, আর লজ্জার কারণে মিমের গাল দুই পাশ লাল হয়ে গেছে। আবির এইবার মিমের দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, লজ্জায় লাল টমেটো হওয়ার দোষের কিছু না, তেমনি কেউ খেয়ে ফেললেও তার দোষ না। বলেই গটগট করে হেঁটে চলে গেল। আর এইদিকে মিম অবাক হয়ে আবিরের যাওয়ার পানে তাকিয়ে আছে, আর আবিরের বলা কথা ভাবছে যে কি বলে গেল এটা। রুবাইয়া এবার এসে কাঁধ দিয়ে মিমের কাঁধে ধাক্কা মেরে বলল, কি হচ্ছিল কি? মিম এইবার রুবাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি নিজেও জানি না তোকে কি বলবো।
রুবাইয়া, তা তো তুই জানবে কেমনে? আবার ঠিকই ঝুলে থাকতে পারবি। মিমের এবার তখনকার কথা মনে পড়ে গেল যে সে যখন আবিরকে ধরে ঝুলছিল। ইস, মনে পড়তেই লজ্জায় আবার গাল দুটো লাল হয়ে গেল। রুবাইয়া মিমকে আবার ধাক্কা দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? তখন ওইভাবে ঝুলেছিলি কেন বল? মিম এবার রুবাইয়াকে বলল, তুই জেনে কি করবি, সর এখান থেকে। বলেই রুবাইয়াকে ঠেলে মিম নিজের রুমে চলে গেল। এদিকে রুবাইয়া বিড়বিড় করতে করতে বলল, যা বাবা, এটা কি হলো? ঠিকই রোম্যান্স করে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলি সব দোষ আমার। আরে ভাই, তুই তো কালো আবির ভাইয়াকে বললি ভুলে যাবি, তাহলে আজ এই ব্যাপার আমি জিজ্ঞাসা করব না? আজব তো। মিহির, কি ম্যাডাম, একা একা কি বিড়বিড় করছেন? কোনো পুরুষের কণ্ঠ কানে আসতেই রুবাইয়া পিছনে ঘুরল। তারপর দেখল টুইন্স ব্রাদার্সদের মধ্যে একজন, কিন্তু রুবাইয়া জানি এটা কে টুইন্স ব্রাদার্সদের মধ্যে। তাই মনে মনে বলল, এক ঝামেলায় বাঁচি না, আরেক ঝামেলা জড়ো হলো, যত সব। মিহির, কি ম্যাডাম, কথা বলবেন না? রুবাইয়া, আমারও তো টাইম নেই। বলেই মিহিরকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। এদিকে রুবাইয়ার যাওয়ার পানে অসহায়ভাবে তাকিয়ে রইল মিহির। মিহির কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অসহায় চোখে রুবাইয়া যেই রুমে ঢুকেছে তার পানে, তারপর চুপচাপ চলে গেল। সন্ধে 7টা থেকে পার্টি শুরু হবে। এখন বাজে 6:27। গেস্টরা সবাই আসছে। একটু পরে মিম আসলেই কেক কাটা হবে। তাই সবাই এখন মিমের জন্য অপেক্ষা করছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিম নিচে নেমে আসলো। মিম যখন নিচে নামছিল তখন সুন্দর একটা মিউজিক বেজে উঠল, আর মিমের গায়ে ফুল ছিটাতে লাগলো সবাই। মিউজিকের আওয়াজ পেয়ে সবাই সিঁড়ির দিকে তাকালো। আবিরও তাকালো। তাকিয়ে যা দেখলো তাতে তার পুরো পৃথিবী থমকে গেল। আবির সামনে তাকিয়ে দেখলো একটা শুভ্র পরী নিচে নেমে আসছে গুটি গুটি পায়। শুভ্র পরী, কারণ মিম একটা সাদা গ্রাউন্ড পরেছে, সঙ্গে বাম হাতে সাদা ঘড়ি আর ডান হাতে সাদা রঙের কাঁচের চুড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া, উন্নাটা কাঁধের দুই পাশে করে নেওয়া, মুখে বেশি প্রসাধন নেই, এই হালকা মেকআপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, আর কপালের মাঝখানে ছোট একটা সাদা পাথরের টিপ, কানে দুটো সাদা পাথরের ছোট ছোট কানের দুল। বাস, এতেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে মিমকে। সবাই হাঁ করে তাকিয়ে দেখছে মিমকে। মিম এমন ভাবে নিচে নেমে আসছে সিঁড়ি বেয়ে যে দেখে মনে হবে আসমান থেকে অপ্সরী নেমে আসছে। মিমের পিছনে পিছনে রুবাইয়া, জান্নাত, মৌলি, মারিয়াও নেমে আসছে। তাদের সাজো মিমের মতো, শুধু ড্রেসের রং আলাদা, নয়তো ড্রেসও এক। রুবাইয়ার নীল রঙের গ্রাউন্ড, জান্নাতের লাল, মারিয়ার সবুজ, মৌলির বেগুনি। সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই ওদের 5 জনকে দেখে শুধু একটা কথাই বলছে, সেটা হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিমরা সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে চলে আসলো। ওদের নামতে দেখে মিমের আব্বু আলী আহমেদ খান এসে মিমের হাত ধরে সঙ্গে করে নিয়ে গেল স্টেজে, যেইখানে কেক রাখা আছে। মিমও হাসি মুখে তার আব্বুর সাথে চলে গেল। মিমকে কেকের সামনে দাঁড় করানো হলো। তারপর আলী আহমেদ খান মিমকে বলল কেক কাটতে। মিম মুচকি হেসে ছুরি হাতে নিল। তারপর ঝুঁকে কেকের উপর থাকা মোমবাতিগুলো ফুঁ দিয়ে নিভিয়ে দিল। তারপর কেক কাটলো। মিম যখন কেক কাটছিল তখন সবাই উচ্চ স্বরে বলে উঠল যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিম। মিমের সাথে আলী আহমেদ খানও মিমকে কেক কাটতে সাহায্য করল। মিম কেক কেটে সর্বপ্রথম তার আব্বুকে দিল। আলী আহমেদ খান কেক খেয়ে মিমকেও একটু খাইয়া দিল। মিম এইবার বাড়ির প্রত্যেকটা সদস্যকেই নিজের হাতে কেক খাইয়ে দিল। শুধু বাদ পড়ল আবির আর তাজ। সবাইকে খাওয়ানো শেষ হতেই আলী আহমেদ খান টেবিল থেকে মাইকটা হাতে তুলে নিল। তারপর সবার দৃষ্টি আকর্ষণ করতে বলল, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। আলী আহমেদের কথা শুনে সবাই আলী আহমেদ খানের দিকে তাকালো। সবাইকে আলী আহমেদ খান নিজের দিকে তাকাতে দেখে বলা শুরু করলো, আজকের দিনটা আমার বিশেষ একদিন। এই দিনে আমার ঘরে
এক সুন্দর পবিত্র ফুলের জন্ম হয়েছিল। সেই ছোট্ট ফুলটাকে যখন আমি কোলে তুলে নিয়েছিলাম তখন যে আমার কি আনন্দ হয়েছিল সেটা বলে বোঝানোর বাইরে। আমি যখনই আমার ছোট্ট ফুলটাকে কোলে নিতাম তখনই আমার মনে হতো যে আমি স্বর্গে আছি। সেই ছোট্ট ফুলটা যখন আমাকে আদু আদু গলায় বাবা বলে ডাক দিয়েছিল তখন আমি এত খুশি হয়ে গেছিলাম যে আমি খুশিতে কান্না করে দিয়েছিলাম। তারপর আমার সেই ছোট্ট ফুলটাকে হাত ধরে ধরে হাঁটা শেখালাম। আস্তে আস্তে আমার সেই ফুলটা বড় হলো। তাকে স্কুলে নিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। এইভাবে আস্তে আস্তে আমার ফুলটাকে অনেক বড় করে তুললাম। এখন সেই ফুলটাকে আজও একবার বড় করলাম। আমার সেই পবিত্র ফুল, আমার সেই নিষ্পাপ ফুলটা হলো আজকের আমার মেয়ে তসনিধা সৈয়দ মিম। এতক্ষণ সবাই মুগ্ধ হয়ে আলী আহমেদ খানের কথাগুলো শুনছিল। মিম তো আলী আহমেদ খানের কথা শুনে কান্না করে দিল, তবু মুখে লেগে আছে চমৎকার একটা হাসি। আলী আহমেদ খান মিমকে হাত দিয়ে ডাক দিল, এইদিকে আসো আম্মু। মিম চোখ মুছে তার আব্বুর কাছে গেল। মিম গিয়ে আলী আহমেদ খানের পাশে দাঁড়াতেই আলী আহমেদ খান মিমকে এক হাতে জড়িয়ে ধরে আবার সকলের উদ্দেশ্যে বলা শুরু করলো যে আজকের এই শুভ দিনে আমি আপনাদের আরো একটা সুখবর দিতে চাই। এই কথা শুনে সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে আলী আহমেদ খানের দিকে তাকালো, এমনকি মিমও। সবাইকে এইভাবে তাকাতে দেখে আলী আহমেদ খান চমৎকার একটা হাসি দিয়ে বলল, আজ শুভ দিন, কারণ আজ আমার পবিত্র নিষ্পাপ ফুলের জন্ম হয়েছিল। তাই এই শুভ দিনে আমি আমার ফুলের জন্য গিফট হিসাবে একটা সুন্দর জীবন দিতে চাচ্ছি। সবাই এইবার ভ্রু কুচকে তাকালো আলী আহমেদ খানের দিকে, এমনকি মিমও। আলী আহমেদ খান এবার বলল, আমি আজকে আমার ফুলের বিয়ের তারিখ ঠিক করব। তার আগে আজকে এই মুহূর্তে তার এঙ্গেজমেন্ট হবে। এই কথা শুনে সবাই করতালি দিল, আর মিম সহসা তার আব্বুর থেকে চোখ নামিয়ে সামনে তাকালো যেইখানে দাঁড়িয়ে আছে আবির। আবিরের দিকে তাকাতেই দেখলো আবির জুস খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে, যেন মিমের বিয়েতে সে খুব খুশি। মিমের এবার মাথা চক্কর দিয়ে উঠল, ওর সবকিছু অন্ধকার লাগছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। তবু আব্বুর মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারছে না। এর মধ্যেই কেউ একজন আলী আহমেদকে প্রশ্ন করল যে ছেলেকে। আলী আহমেদ খান এইবার আবার সবার উদ্দেশ্য বলল, আমাদের ফিউচার এমপি আমার ভাগ্নে তাজের হাতে আমার একমাত্র মেয়ে মিম আম্মুকে তুলে দিতে চাই। তাজের নাম শুনে সবাই আবার করতালি দিল। এমনিতেই সবাই তাজ রহমানকে চেনে, ফিউচার এমপি বলে কথা। সবার হই হুল্লোড়ের মধ্যেই আলী আহমেদ খান তাজকে হাতের ইশারায় কাছে ডাকলেন। তাজ মুচকি হেসে স্টেজে উঠে গেল, গিয়ে আলী আহমেদ খানের পাশে দাঁড়ালো। আলী আহমেদ খান তাজকে এক হাতে দিয়ে হালকা ভাবে জড়িয়ে ধরে সবার উদ্দেশ্যে বলল, এই হলো আমার ভাগ্নে, ভবিষ্যৎ এমপি, আবার আমার জামাতা। এই কথা শুনে সবাই আবারও জোরে জোরে করতালি দিল। এদিকে মিমের পা তলা থেকে যেন মাটি সরে গেছে। ও আর স্টেজে দাঁড়িয়ে থাকতে পারছে না, চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে আছে। আর একটু হলেই গড়িয়ে পড়বে, মাথাটা চক্কর দিয়ে উঠছে। কি হচ্ছে এইসব ওর সাথে কিছুই বুঝতে পারছে না। যাকে কিনা এত ঘৃণা করে তার সাথে কিনা বিয়ে হবে, আর আমার আব্বু আমাকে একটা বারও জিজ্ঞাসা করলো না, আমার মতামত নিল না। কিভাবে সম্ভব এসব? নিজের মনে মিম এইসব বলতে বলতে নিজের অস্ত্রসিক্ত নয়নের সামনে বসে থাকা আবিরের দিকে তাকালো, যে এখনো নির্বিকারের মতো বসে বসে জুস খাচ্ছে, সবার সাথে হেসে হেসে কথা বলছে। মিম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আবিরের দিকে, তারপর চোখের পানি মুছে নিল আড়ালে, যাতে কেউ দেখতে না পায়। মিম নিজের মনে আবার বলা শুরু করলো, কাকে নিয়ে ভাবছি আমি, সে তো কখনোই আমার ছিল না, সে তো অন্যজনের। আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল, আবির ভাইয়ের তো আর কিছু হবে না, কারণ আবির ভাই তো তাকে ভালোবাসে না। মিম নিজেকে শক্ত কর, নিজের আব্বুর কথা মেনে নে আর দেখিয়ে দে তুইও পারিস। এইসব কথা 100 বার মনে মনে আউড়িয়ে নিল। তারপর হাসি হাসি মুখ করে দাঁড়ালো তার আব্বুর দিকে। আলী আহমেদ খান মেয়েকে বুকে জড়িয়ে নিলেন আরেক হাত দিয়ে। তারপর সকলের সাথে তাজের পরিচয় করাতে লাগলেন, যে তাজ খান বাড়ির কি হয়, এইসব হাবিজাবি। এইদিকে আবির মুখে একটু রহস্যময় হাসি নিয়ে তাকিয়ে আছে তাজের দিকে। তার মনের ভেতরে যে কি চলছে সেটা কেউ বুঝতে পারছে না। এইদিকে আবার আলী আহমেদ খান আবার ঘোষণা দিল, এক্ষুনি এঙ্গেজমেন্ট করানো হবে। এটা শুনে রুশান আবিরের কাছে এলো।
যেহেতু পার্টিতে সব বিজনেসম্যানরাই আছে তাই রুশানরাও আছে এইখানে। রুশান আবিরের দিকে ঝুঁকে কেউ যেন না শুনতে পায় এমনভাবে ফিসফিস করে বলল, কখন করতে হবে? অ্যানাউন্সমেন্ট তো করে দিল তোর মামা। আবির একটা বাঁকা হাসি দিয়ে বলল, রিং নিয়ে আসুক আগে, তারপর খেলা শুরু হবে প্ল্যান মতো। রুশান, ইশারা দিস ভাই। আবির, রুশান আবিরের থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে আজকে মিমের বার্থডে পার্টিতে ছদ্মবেশ সেজে পার্টিতে অ্যাটেন্ড করেছে দিয়া। সে এসেছে মিমের ক্ষতি করতে, কিন্তু এইখানে এসে যা শুনল তাতে যেন সে আকাশের চাঁদ হাতে পাওয়ার আনন্দ হচ্ছে। কারণ আবির এখন তার হয়ে যাবে, মিমকে তাজের সাথে বিয়ে দেওয়া হবে। দিয়ার খুব আনন্দ হচ্ছে আজকে, এত আনন্দ লাগছে যে এক্ষুনি গিয়ে মিমকে জড়িয়ে ধরে গালে কিস করতে মন যাচ্ছে, কিন্তু যাওয়া যাবে না। সেই যেহেতু এখানে মিমের ক্ষতি করার জন্য ছদ্মবেশে এসেছে, তাই চুপচাপ এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজ আর মিমকে দেখতে লাগলো। আবার ফাঁকে ফাঁকে আবিরটাও দেখছে। আবিরকে শান্ত হয়ে বসে থাকতে দেখে দিয়া কিছু বুঝতে পারল না, আর কিছু বোঝারও চেষ্টা করল না। ওর যা বোঝার সেটা বুঝলেই হবে। মনে মনে কথাগুলো ভেবে সামনের স্টেজের দিকে তাকিয়ে রইল। এই সবের মধ্যেই দিয়ে সুরভি আর মিসেস মুনিয়া খান একটা বড় থালার মধ্যে গোলাপির পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে 2টা আংটির বাক্স নিয়ে আসলো স্টেজে। স্টেজে আংটি নিয়ে আসতেই সবাই আবার করতালি দিল। মিম আর তাজকে সামনাসামনি দাঁড় করানো হলো, আংটি তাদের সামনে আনা হলো। এইদিকে আবির উঠে মিমদের কাছাকাছি দাঁড়ালো, সেটা কেউ খেয়াল করেনি এখনো, কারণ এখানে সবাই মিম আর তাজকে নিয়ে ব্যস্ত। আবির একবার সামনে বসে থাকা রুশানের দিকে তাকালো, তারপর ইশারায় তার কাজ বলে দিল। ইশারা পেয়ে রুশান হাত দিয়ে অল দ্য বেস্ট দেখিয়ে চলে গেল। স্টেজে আলী আহমেদ মিমের দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করল, মিম আম্মু, তোমার কি আমার সিদ্ধান্তে পছন্দ হয়েছে? আমি আসলে তোমাকে বলিনি, কারণ আমি এই পর্যন্ত যা করে এসেছি তোমার জন্য সবকিছু তোমার পারফেক্ট হয়েছে, তাই জীবন সঙ্গীটাও আমি বেছে দিলাম তোমাকে। ইনশাল্লাহ সুখে থাকবে। এখন বলো, আমার সিদ্ধান্ত কি তুমি রাজি আছো? রাজি না হলে বলে দাও, কোনো সমস্যা নেই। মিম অশ্রুসিক্ত নয়নে আবির যেখানে বসেছিল সেইখানে চোখ বুলালো, কিন্তু পেল না। আশেপাশে দেখলো, তাও পেল না। আসলে আবির যেখানে আছে সেখানে সহজে কেউ দেখতে পাবে না, আড়ালে লুকিয়ে আছে। তাই মিমও খুঁজছে কিন্তু পাচ্ছে না। খোঁজেও যখন পেল না, তখন মিম একটা বড় দৃকশ্বাস নিয়ে আলী আহমেদ খানের উদ্দেশ্য বলল, আব্বু, তুমি আমার জন্য এই পর্যন্ত যা যা করেছো সেগুলো কোনো কিছুই আমার জন্য খারাপ ছিল না। আমার কোনোদিন কোনো সমস্যাও হয়নি, আশা করছি আজও হবে না। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আব্বু, আমি এই বিয়েতে রাজি আছি। বলে মিম এক চিটে কথাগুলো বলে চোখ বন্ধ করে ফেলল। তখনই সেটা মনে হলো যে যেন কেউ তার চুলের মধ্যে পাখা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অমনি মিম চোখ খুলে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তাজ, 2 চোখে হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মিম 2 বার চোখ বন্ধ করে আবার তাকালো, মনে মনে ভাবছে, তুমি কি এই আমার বুকের মধ্যে সুখ অনুভব করো না? সেটা বলে ভালোবাসিয়া বলে চিন্তা করছে। মিম অবাক হয়ে চোখ বন্ধ করলো, ভুল বুঝে ফেললো আর বলে ফেললো, আমি আমার আব্বুকে খুঁজতে পাচ্ছি না, আপনি আমাকে হাত ধরুন আর বুঝিয়ে দিন যে আমি যেখানে থাকবো সেখানে তুমিও থাকবে। আর যতদিন পর্যন্ত এই তর্কে মিমের কথা শুনে সবাই আবার করতালি দিল, আর মিম গোপনে চোখের পানি মুছে নিল কেউ দেখার আগেই। সে যখন এই কথাগুলো বলছিল তখন ওর গলা কাঁপছিল, বলতে পারছিল না যে, আব্বু, আমি আবির ভাইকে ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময়ে আবির ভাইকে এনে দাও আমার কাছে, প্লিজ আব্বু, প্লিজ। কিন্তু বলতে পারল না কার জন্য বলবে যে কিনা অন্য একজনকে ভালোবাসে। আলী আহমেদ খান এইবার যেই হাতে আংটির বক্সটা তুলবে অমনি কারেন্ট চলে গেল। এইদিকে হই হুল্লোড় লেগে গেল, কারেন্ট গেলটা, জেনারেটর চালু হচ্ছে না কেন। সবার হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আবির চলে গেল মিমের কাছে, তারপর থালা থেকে আংটির বক্সটা তুলে আংটিটা তার মধ্যে থেকে বাহির করলো, তারপর মিমের বাঁ হাত তুলে আনলো, এনে অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দিল, পরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল সেই জায়গা ছেড়ে, গিয়ে আগের জায়গায় বসে পড়ল কেউ কিছু বুঝে ওঠার আগেই। এইদিকে মিম নিজের হাতে টান পড়ায় ভরকে গেল। তারপর যখন দেখলো কেউ রিং পরাচ্ছে তখন শিওর হলো যে এটা তাজ।
যত সব এই দিকে কারেন্ট আসছে না, সবাই চিৎকার চেঁচামেচি করছে। এমন একটা পরিস্থিতিতে তার আগেই আংটি পরাতে হবে। কেন রে ভাই, আমি কি পালিয়ে যাচ্ছি যে তোকে এই অন্ধকারে আংটি পরাতেই হবে? মিম তাজকে মনে মনে গালাগালি দিতে হুট করে আবার কারেন্ট চলে আসলো। সবাই এইবার চুপ করলো। আলী আহমেদ খান এইবার আংটির বক্স হাতে তুলে দেখে আংটি নেই। যেই জিজ্ঞাসা করবে আংটি কই, তখনই মিম বলে ওঠে, আংটি আমার আঙুলে আব্বু। আলী আহমেদ খান মিমের হাতের দিকে তাকিয়ে দেখে সত্যি আংটি মিমের হাতে। আলী আহমেদ খান, কে পরালো আংটি আম্মু? মিম, কেন তোমার ভাগ্নে পরিয়েছে? তাজ, আমি কখন পরালাম মিম? মিম, থাক আর নাটক করতে হবে না আপনার, আমি সব জানি। বলেই মুখ ভেঙচি কাটল তাজের দিকে তাকিয়ে। এদের কাহিনী দেখে উপস্থিত সবাই হেসে দিল। আলী আহমেদ খান বলল, আচ্ছা ঠিক আছে, আংটি তো পরানো শেষ, এইবার মিম, আম্মু তুমি আংটিটা পরাও। মিম আর হাতে আংটি দিতেই মিম আংটিটা নিল। তাজ হাত উঁচু করে মিম আর সামনে ধরল। মিম আংটিটা নিয়ে যেমন তেমন করে তাজের অনামিকা আঙুলের একটু ঢুকিয়ে দিয়ে হাত সরিয়ে নিল। বাকিটা তাজ নিজেই ঢুকিয়ে নিল। এনগেজমেন্টের পর্ব শেষ হতেই সবাই আবার করতালি দিল। আর এই দিকে তাজ একবার আর চোখে আবিরের দিকে তাকালো। তাকিয়ে দেখল আবির মুখে মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাজ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কিঞ্চিত করল, আর তখনই আবির দুই ভ্রু নাচালো, তারপর চোখ টিপ মারল। আবিরের এমন কাহিনী দেখে তাজ ভেবাচাক্কা খেয়ে গেল। মনে মনে ভাবছে, মিমের শোকে পাগল হয়ে যায়নি তো? আবির, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, এইবার অন্তত আমাকে গ্রহণ করো প্লিজ। মিমের তো বিয়ে হয়ে যাচ্ছে, তাই তুমি এইবার আমাকে গ্রহণ করো না আবির প্লিজ। কথাগুলো দিয়া আবিরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল। এইদিকে আবির বিরক্তিকর চাউনিতে তাকিয়ে আছে দিয়ার দিকে। সে যাচ্ছিল অফিসে জরুরি মিটিং অ্যাটেন্ড করতে। গাড়ি নিয়ে কিছু দূর ড্রাইভ করে আসতেই হুট করে একজন গাড়ির সামনে পড়ল। আবির তখনই ব্রেক করলো। আবির এইবার তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে সামনে গিয়ে দেখলো একটা মেয়ে নিচের দিকে ঝুঁকে বসে আছে। আবির মনে করছে মেয়েটার হয়তো কোথাও লেগেছে, তাই মেয়েটির সামনে বসে ডাক দিল, এই যে মিস, আপনার কি কোথাও লেগেছে? মেয়েটি এইবার মাথা তুলে আবিরের পানে তাকালো, তাকিয়ে বলল, লেগেছে তো সরিয়ে দেবে এই ব্যথা। আবির এইবার মেয়েটিকে দেখলো, ও মা, এটা তো দিয়া। তাই এইবার ধমক দিয়ে বলল, ওই তোর কি মরার শখ জাগছে, তাও আবার আমার গাড়ির সাথে? কোথায় লেগেছে দেখা দেখি। দিয়া এইবার বুকে হাত দিয়ে বুকের বাম পাশটা দেখিয়ে বলল, এইখানে আবির, এইখানে খুব ব্যথা, দেবে সরিয়ে। আবির ভ্রু কুচকে বলল, কি যাতা বলছিস? দিয়া, সত্যি আবির সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভালোবাসার পর থেকে আমার এই জায়গায় ব্যথা শুরু। এই সব বলতে বলতে প্রায় 20 মিনিট ধরে আবিরকে দাঁড় করিয়ে রেখেছে, আবিরকে যেতেও দিচ্ছে না। আবির এইবার বলল, তোকে না বলেছিলাম আমি নিধাকে ভালোবাসি, তাও তুই কেন আমার পিছনে লেগে আছিস বল? দিয়া, কিন্তু নিধার তো বিয়ে হয়ে যাচ্ছে। আবির, তার মানে নিধাকে খোঁজা শেষ তোর? দিয়া, অনেক আগে। আবির, ভালো করেছিস। দিয়া, এইবার আমার ভালোবাসাটা মেনে নিয়ে আমাকে গ্রহণ করো, আমি আজও যে তোমার পথ চেয়ে বসে আছি প্রিয়। আবির, নিধার বিয়ে কথা হয়েছে, এখনো হয়নি বুঝেছিস? দিয়া, যত তাড়াতাড়ি হবে সেটা আমারই ভালো। দিয়া, মানে সেটা বিয়ের দিন দেখবি। বলে এইবার আবির চলে নিতেই দিয়া দৌড়ে এসে আবিরকে পিছন থেকে জড়িয়ে ধরল আর বলল, প্লিজ জান, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি যে তুমিহীন বাঁচবো না প্রিয়, আমাকে ফিরিয়ে দিও না আর। আবিরের রাগ এইবার মাথায় উঠে গেছে। আবির দিয়ার হাত নিজের থেকে সরিয়ে ওকে দূরে দাঁড় করালো, তারপর দিয়ার দিকে ফিরে দিয়ার গালে জোরে একটা থাপ্পড় মারলো, ঠাস। তারপর বলল, আর যদি কানের কাছে এসে ভালোবাসার নাম ঝুপিস তাহলে সেই দিন তোকে আমি মেরে ফেলবো। তুই ভালোবাসা কার বলিস? তুই কি মনে করেছিস যে আমি কিচ্ছু জানি না? তুই যে আমাকে 4 বছর আগে থেকে ভালোবাসিস, তার আগে কত ছেলের সাথে রুম ডেট করেছিস, কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? আমাকে দেখে থমকে গিয়ে ভালোবেসে ফেলেছিলিস, তবুও অনেক ছেলের সাথে রিলেশন গিয়েছিস, রুম ডেটও করেছিস তাদের সাথেও, আবার আমার কাছে এসে ভালোবাসার নাম ঝপিস। ছি, তুই ভাবলি কি করে তোর মতো মেয়ে
মেয়েকে আমি ভালোবাসবো? আর যদি কোনোদিন আমার সামনে আসিস, সত্যি আমি মেরে দিব তোকে। কথাগুলো বলেই হন হন করে গাড়ির ডোর খুলে গাড়িতে বসে জোরে ড্রাইভ করে চলে গেল আবির। এইদিকে দিয়া আবিরের চর খেয়ে দিন দুনিয়া ঘুরে গেছে, চুপচাপ গালে হাত দিয়ে শুধু আবিরের কথাগুলো শুনছিল। আবির চলে যেতেই গাল থেকে হাত নামিয়ে চোখে এসা অশ্রু হাতের আঙুল দিয়ে মুছে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলা শুরু করলো, আমি জানি আমি খারাপ, আমি অনেক ছেলের সাথে রুম ডেটও করেছি। সত্যি কথা বলতে কি জানো আবির, আমি তোমাকে ভালোই বাসি না, তুমি তো আমার জেদ। এই মেহেজাবিন আক্তার দিয়া যেই জেদ করে তার জেদ আবার পূরণও করে। তেমনই তোমাকে পেয়ে যাব, শুধু একটু খেলতে হবে, সমস্যা নেই, আবার খেলবো, এইবার আর ফিরবো না। বলেই সেখান থেকে দিয়াও চলে গেল নিজের গন্তব্য। সেদিন মিমের বার্থডে পার্টিতে আরো একটি ঘোষণা করা হয়েছিল। ঘোষণাটা ছিল মিমের সাথে তাজের বিয়ের ডেট 2 মাস পরে, কারণ মিমের ফাইনাল এক্সাম আর 15 দিন পরে। এক্সাম শেষ হলেই বিয়ে হবে, এমনটাই ঘোষণা করেছে আলী আহমেদ খান। সেদিনের পরে কেটে গেল 2টা দিন। এই দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে মিম, সাথে রুবাইয়া, জান্নাত, মৌলি আর মারিয়া। আর কেউ জানুক আর না জানুক, তারা 4 জন জানে তো মিম আসলে কাকে ভালোবাসে। মিমের মন খারাপ দেখে তাদের ভীষণ মন খারাপ। কি করবি মিম এইবার? মিম রুবাইয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করব, বিয়ে করে ফেলবো। তুই ওই তাজকে বিয়ে করবি? মৌলি, তো কি করব, তুই তো আবির ভাইকে ভালোবাসি। জান্নাত, হা 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 হা, আমি বাসি, কিন্তু আবির ভাই তো আর বাসে না। মানে? মিম এইবার কিছু বলবে তার আগে রুবাইয়া বলল, ওই বড় আম্মু ডাকছে তোদের, তাড়াতাড়ি নিচে যেত না। কই ডাকলো, আমি তো শুনতে পাইনি। আমি তোদের মিথ্যা বলছি নাকি? তাড়াতাড়ি যা। আরে যাচ্ছি যাচ্ছি বলে ওরা 3 জন চলে গেল মিমের রুম থেকে। ওদের বেরিয়ে যেতে রুবাইয়া গিয়ে তাড়াতাড়ি দরজা লাগিয়ে মিমের পাশে এসে বসতে বসতে বলল, তুই কি পাগল মিম? এইসব কথা ওদের সামনে বললি কেন? তোকে না আমি বারণ করে দিছি যে কাউকে বলবি না যেন এইসব কথা। সরি রে, আর হবে না। রুবাইয়া এবার মিমকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলো। মিম বিড়াল ছালার মতো রুবাইয়ের বুকে শুয়ে পড়ল। হুট করে ফুফিয়ে কান্না করে উঠল। রুবাইয়া মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুপ করাচ্ছে না। সে চাই কান্না করুক, করে নিজের সব কষ্ট দূর করুক, তাতে যদি সে ভালো থাকে। মিম এবার ফুফাতে ফুফাতে বলল, আমি কি করব রুবা, আমি কি করব? যাকে ভালোবাসলাম এত, তাকে পেলাম না। আর যাকে 2 চোখে সহ্য করতে পারি না, এত ঘৃণা করি কিনা, তার সাথে আমার বিয়ে হচ্ছে। একই নিয়তি আমার। আমার জীবনটা এমন কেন রুবা? আত্মা মহাপাপ না হলে কখন করে ফেলতাম। জানিস সেদিন যখন আব্বু আমাকে জিজ্ঞাসা করলো আমি রাজি আছি কিনা, আমার তখন খুব করে বলতে ইচ্ছা করছিল যে আমি রাজি বিয়ে করতে, কিন্তু সেটা আমার আবিরের সাথে। আব্বু, তুমি যে কোনো কিছুর বিনিময়ে আমার আবিরকে এনে দাও না, এনে দাও। কিন্তু আফসোস, বলতে পারিনি আমি এই কথা। কিভাবে বলবো? আমার আবির ভাই তো অন্য জনের, আমার না, তাহলে কিভাবে বলবো? বলেই আবারও উচ্চস্বরে কান্না করতে লাগলো ফুপাতে ফুপাতে। মিম আবারও বলে উঠল, ভালোবাসা কেন এমন হয়? কেউ হাসে, আবার কেউ কাঁদে। যে যাকে চায় সে তাকে পায় না। যে যাকে নিয়ে ভাবে সে হয়তো অন্য কাউকে নিয়ে ভাবে। সত্যি সে কি কখনোই বুঝবে না যে তাকে কেউ একজন ভাবে? নাকি ভালোবেসে এরকমই নীরবে চোখের জল ফেলে যাবে? রুবাইয়ের মিমের কথার কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারল না। সেও হু হু করে কান্না করে উঠল। কারোর মুখে কোনো কথা না। এক বোনের কষ্ট দেখে আরেক বোনও সেই কষ্টের ভাগ বসাচ্ছে, যদি একটু কম হয় কষ্ট। তাই এটাই মনে হয় বোনের ভালোবাসা। এক বোনের কষ্ট হলে আরেক বোন ঝাঁপিয়ে পড়ে। এক বোনের খুশি দেখে আরেক বোন নিজের দুঃখ ভুলে তার সাথে আনন্দ করবে তার খুশিতে। বেঁচে থাকুক দুনিয়াতে এই রকম বোনের প্রতি বোনের টান, কষ্ট, ভালোবাসা, সুখ একত্রিত হয়ে। এত কান্না করো কেন আমার রানী? আমি যে তোমার কান্না আর সহ্য করতে পারছি না। তোমার ওই কান্না সোজা এসে আমার বুকের এইখানে, ঠিক এইখানে লাগে। হাত বুকের বাম পাশে ইশারা করে বলল। কথাগুলো আবির তার ল্যাপটপে দেখছে আর বলছে, মিমের ঘরে আবির অনেক আগে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে, যেটা কেউ জানে না, শুধু আবির জানে। আবির বিদেশ থাকাকালীনও ও তার নিধারানীকে এইভাবেই দেখত। এখনো মিম কান্না করছে, সেটা সে অফিসে নিজের রুমে বসে বসে দেখছে। আবির আবারও বলা শুরু করলো, প্লিজ নিধারানী, আর করো না কান্না। তোমার ওই মিষ্টিময় হাসি কতদিন যে দেখলাম না। তোমার ওই হাসি আমাকে খুব করে টানছে। একটু হাসো আমার মনের রানী, হাসো। এইভাবে আর কান্না করো না।
আর মাত্র 2টা মাস অপেক্ষা করো আমার জন্য। আমি আসবো তোমার কাছে তোমাকে নিতে। 1 দিন 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য তোমাকে আমি নিতে আসবো। আমার মনের রানী, অপেক্ষা করো। তোমায় যদি না পাই আমি জীবনের তরে, এ জীবন যাবে আধারে আধারে। আলো তুমি আমার 2 নয়নের মাঝে, মনের মানুষ তুমি প্রেমের পৃথিবীতে। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ভালোবাসার শুরু হয়, শেষ হয় না। হয়তো একসময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হারায় না, বরং মনের গভীরেই থেকে যায়। কথাগুলো মিহির রাতের আধারে ছাদে বাইয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আবিরকে উদ্দেশ্য করে বলল। আবির, ভাই, ঠিক বলেছিস। মিহির, কি অবস্থা তোর? এখন কি প্ল্যান করছিস? আবির, অবস্থা তো দেখতেই পাচ্ছিস, একদম ভালো না। নিধা রানীর চোখের পানি একদম সহ্য হচ্ছে না। মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে ওকে আমার কাছে এনে রেখে দেই। ভালোবাসার মানুষের চোখের জল কারোই সহ্য হয় না ভাই। তো কি এরকম উদাস লাগছে কেন? মিহির, একটা কথা বলবি? বলবো। তোর কাছে ভালোবাসা মানে কি? আবির, আমার কাছে ভালোবাসা হলো এক গুচ্ছময় ভালো লাগার অনুভূতি, যার রেশ কখনোই ফোরায় না। ভালোবাসার মানুষটা না থাকলেও যে ভালো লাগারা চিরকাল থেকে যায়। আমার কাছে ভালোবাসা মানে হ্যাপি এন্ডিং না, বিনিময়ের আশায় ব্যবসা হয়। ভালোবাসা নয়, একজন মানুষকে তার দোষগুণ সহ ভালোবাসতে হয়। যা আছে ঠিক যেমন আছে সেইভাবে ভালোবেসে গ্রহণ করতে হয়, কাউকে পরিবর্তন করে এবং কোনো বিনিময়ের আশায় আর যাই হোক ভালোবাসা হয় না। বুঝেছিস? বুঝেছি। আবির, ভালোবাসিস রুবায়াকে? অনেক, কিন্তু আমাকে পাত্তা দেয় না, দেখতেই পারে না। চেষ্টা কর, একদিন সফল হবি, হাল ছেড়িস না। চেষ্টা তো করলাম, আর কত? আবির মিহিরের দিকে গিয়ে মিহিরের কাঁধে হাত রেখে বলল, আমি যেভাবে চেষ্টা করেছি ঠিক সেইভাবে। মিহির আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে শক্ত করে বলল, আমি কি পারবো ভাই? আবির, কেন পারবি না? তুই আমার ভাই, তোকে পারতে হবে। মিহির, ইনশাআল্লাহ। আবির, অনেক হয়েছে, এবার ঘুমাতে যা, অনেক রাত হয়েছে, চল নিচে চল। বলেই 2 ভাই ছাদ থেকে নেমে গেল। নেমে গিয়ে শুয়ে পড়ল রুমে। রাত বাজে 12টা। এমন সময় রুবায়া দাঁড়িয়ে আছে বেলকনিতে রেলিং হেসে। মিম এসে রুবায়ের পাশে বসলো, তারপর বলল, একটা সুন্দর মানুষ তোকে সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোকে অনেক সুখী করতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে ভালোবাসতে শেখ। মিমের এমন ছন্দময় কথা শুনে রুবায়া ভরকে গেল। তড়িৎ মিমের দিকে ফিরে মিমের কপালে গলায় হাত দিয়ে চেক করতে করতে বলল, তুই ঠিক আছিস তো মিম? মিম রুবায়ের হাত কপাল থেকে সরিয়ে ডিভানে নিজের পাশে রুবায়াকে বসাতে বসাতে বলল, একটা কথা বলবি রুবা আমাকে? রুবায়া, বলবো। মিম, মিহির ভাইকে তুই ভালোবাসিস না কেন? রুবায়া, আমার ওকে ভালো লাগে না তাই। মিম, কেন ভালো লাগে না? রুবায়া, আমি জানি না অত কিছু। মিম, তুই কি জানিস? তাহলে জানিস মিহির ভাইয়া তোকে কতটা ভালোবাসে। রুবায়া, তো আমি কি করব? মিম ভ্রুকুচকে বলল, তুই কি করবি মানে? রুবায়া, হ্যাঁ আমি কি করব? মিম রাগি রাগি ভাব নিয়ে বলল, তোর মাথা আর আমার বন্ধু ভাগ করায়। রুবায়া মুচকি হেসে বলল, ওকে, আসছি। মিম বসা থেকে উঠে যেতে যেতে বলল, যত সব। এদিকে মিম যেতে রুবায়া হু হা করে হাসা শুরু করে দিল। এর মধ্যে মিম আবারও চিৎকার করে বলে উঠল, এই যে মিস শাকচুন্নি, রাতের আধারে এরকম বিদঘুটে ভাবে হাসলে সবাই ঘুম থেকে উঠে বাপ বাপ বলে দৌড় দিবে, তাই ওইভাবে না হেসে শুতে আসেন মহারানী। রুবায়া কিছু না বলে চলে আসলো রুমে, তারপর চুপচাপ মিমের পাশে গিয়ে শুয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই 2 জন ঘুমিয়ে পড়ল। সেদিনের পরে কেটে গেল 1 মাস। মিমদের পরীক্ষা শেষ হয়েছে কালকে। এখন খানবাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। তাজ আর মিমের বিয়ের আর মাত্র 15 দিন বাকি, তাই সব তোড়জোড় লেগে গেছে। এই কয়দিনে মিমও নিজেকে অনেক সামলিয়ে নিয়েছে। এখন আর ভাবে না আবিরের কথা, কান্না করে না, সবার সাথে হাসি খুশি থাকে। আজকে রহমান বাড়ির থেকে সুরভি আসবে। এখন বাজে দুপুর 3টা। সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে। মিমরা গল্প করছে ছাদে বসে বসে। মিমদের গল্প করার মধ্যে দিয়ে সুরভি দৌড়ে ছাদের দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ওহি ডিম ভাবি। মিমরা সবাই কানে হাত দিল সুরভির চিৎকার শুনে। তারপর মিমও সুরভির মতো বলল, ওরে আমার সুগন্ধি কই, তাড়াতাড়ি আমার বুকে আয়, তাড়াতাড়ি। বলতে বলতে হাত মিলিয়ে দিল মিম। সুরভি দৌড়ে গিয়ে মিমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাবি? মিম মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি নুনুদিনী, তুই কেমন আছিস?
সুরভি মিমকে ছেড়ে দিয়ে মিমের পাশে বসতে বসতে মন খারাপ করে বলল, আর কই ভালো আছি গো ভাবি, ভালো নেই ভাবি আমি। মিম ভ্রুকুচকে সুরভিকে বলল, কেন ননদিনী, কি হয়েছে তোমার? সুরভি সিরিয়াস হয়ে বলল, ভাবি জানো আর কয়দিন পরে শীতকাল চলে আসছে। রুবায়া বলল, তো কি হয়েছে বিয়াইন? সুরভি, আর বলো না বিয়াইন, দুঃখের কথা আর কি বলি। মিম, আহা ননদিনী, কি হয়েছে বলো না। সুরভি, আর কয়দিন পরে শীতকাল, এই শীতে আমার কিসের অভাব জানো তোমরা? মিমরা সবাই একসাথে বলল, না। সুরভি, আরে ধুর, তোমরা কিছুই বোঝো না। মলি, বোন তুই না বুঝাই কইলে আমরা বুঝবা কেমনে? সুরভি, তাও ঠিকই। মিম, ননদিনী, তোমার কিসের অভাব তাড়াতাড়ি বলো দেখি। সুরভি, আরে এই শীতে আমার একটা জামাইয়ের অভাব। মিমরা সবাই এবার একসাথে বলে উঠল, কি হ? সুরভি কানে আঙুল দিয়ে বলল, ধুর বাল, এত চিৎকার করো কেন তোমরা? মিম, তুই এখনই কি বললি সুগন্ধি? সুরভি, ভাবি আমি বলছি যে আর কয়দিন পরে শীতকাল চলে আসবে, আর এই শীতে একা থাকা মানে যুদ্ধ করা, তাই আমার একটা জামাইয়ের অভাব। এই শীতে জামাই ছাড়া আর চলবেই না। এই দেখো ভাবি, তুমি আর ভাইয়া বিয়ে করে ফেলবে। উফ, কত সুন্দর শীতের সকালে তুমি ভাইয়ার বুকে গুটি সুটি মেরে কম্বলের নিচে শুয়ে থাকবে। উফ, কি রোমান্টিকই না হবে বলো। আর আমার ফাটা কপাল, আমার শীতের সকাল জামাইয়ের বুকে হবে না, কোলবালিশের বুকে হবে। হু 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 হু। মিম এইবার সুরভিকে ধমক দিয়ে বলল, এইসব কি কথা তোর? সুরভি, ধমকাচ্ছ কেন ভাবি, আমি ভুল কি বললাম? মিম, ও তাই, দাঁড়া আমি খালামণিকে বলছি তোর বিয়ের ব্যবস্থা করতে। সুরভি, বলো বলো, তবুও লাভ হবে না দেখো। মিম, কেন কেন হবে না? সুরভি, কারণ আমার বলা শেষ। মিমের মাথা যেন এইবার চক্কর খেয়ে উঠল। রুবায়া মিমকে ধরল, তারপর মিম নিজেকে সামলিয়ে নিয়ে সুরভিকে বলল, কখন কিভাবে মানে কি বললি তুই? সুরভি, শুনবে? মিম, বল। সুরভি হাতের আঙুল গুনতে গুনতে বলল, আমি এই পর্যন্ত ক্রাশ খাইছি 25টা। মিমরা এইবার সবাই আবারও বলল, আল্লাহ, কি বলেন নে? সুরভি, আরে আগে আমার কথা শুনো। 25টা ক্রাশ খাওয়ার পরে আমি আম্মুকে সেই দিন বললাম, আম্মু জানো আমি কয়টা ক্রাশ খেয়েছি? আম্মু তখন বলল, ক্রাশ মানে কি? আমি বললাম, ক্রাশ মানে ভালো লাগা। আম্মু অবাক হয়ে বলল, ভালো লাগা খেতে হয় কিভাবে? আমি তখন আম্মুকে বললাম, আরে এটা খেতে হয় না, মনে মনে রেখে দিতে হয়। আম্মু বলল, আচ্ছা তাই, কি হয়েছে? আমি বললাম, আম্মু আমি তো মনে মনে অনেক ছেলে রেখে দিছি। আম্মু বলল, তার মানে কি? আমি বললাম, আম্মু আমি 25টা ক্রাশ খেয়েছি। আম্মু চিৎকার করে তখন বলল, কি বললি? আমি বললাম, হ্যাঁ সত্যি কথা। এখন কথা হলো কি, আমি কাকে বিয়ে করব? তাই বলো, এই 25টার মধ্যে একটা জামাই খুঁজে দাও আমাকে। সামনে শীত আসছে, তাই তাড়াতাড়ি জামাই চয়েস করো আর করে আমাকে বিয়ে দিয়ে দাও। আমি যে বাসায় আছি, তোমাদের টাকা খাচ্ছি, টাকা দিয়ে কত জামা কিনছি, কত খরচ হচ্ছে বলো তো। তখন আম্মু একটা ঝাঁটা নিয়ে আমার পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, তোর বিয়ে আর এই জন্মেও আমি দেব না। পড়াশোনার নামে খোঁজ নেই, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে দাঁড়াতি। সুরভির কথা শুনে মিমরা সবাই হুয়াহা করে হাসা শুরু করে দিল। সুরভি গাল ফুলিয়ে বলল, তোমরা হাসছো কেন সবাই? সুরভির কথা শুনে মিমরা সবাই হুয়াহা করে হাসা শুরু করে দিল। সুরভি অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলল, তুই এত বিচ্ছু হলি কবে থেকে রে? সুরভি, আমি বিচ্ছু কখন কিভাবে হলাম ডিম্পি ভাবি? মিম, তুই আবার কখন হবি বিচ্ছু? তুই তো অলরেডি বিচ্ছু। সুরভি, ধ্যাৎ, আমি আর থাকবো না, একটু কথা বলেও শান্তি নেই, তোমরা থাকো আমি যাই। বলে সুরভি চলে গেল। এইদিকে সুরভি যেতেই মিমরা আবার হাসাহাসি শুরু করলো। জানি না কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নাই। তুমি যদি এর সীমানা খুঁজতে যাও, তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসায়। আই লাভ ইউ মেহের, আই লাভ ইউ। কথাগুলো মিহির মাটিতে বসে রোবার সামনে ঝুঁকে বলল, হাতে লাল গোলাপ নিয়ে। এদিকে রোবা বিরক্তিকর চাউনি নিয়ে তাকিয়ে আছে মিহিরের দিকে। মিহিরের কথা বলা শেষ হলেই রোবায়া বলা শুরু করলো, হয়েছে কি, আপনার নাটক শেষ হয়েছে? শেষ হয়েছে নিশ্চয়ই। প্রথমত আমাকে মেহের বলেছেন কেন? এই নামে ডাকার একজনের অধিকার আছে, আর কারণ নেই। দ্বিতীয়ত, আপনাকে আমি পছন্দ করি না, তাও কেন আমার কাছে আসেন 100 বার? আপনি বুঝতে পারেন না কেন আমি আপনাকে ভালোবাসি না?
মিহির এতক্ষণ মাথা নিচু করে রোবায়ার কথা শুনছিল। রোবায়ার কথা শেষ হতেই অশ্রুসিক্ত নয়নে রোবায়ার দিকে তাকিয়ে বলল, কেন ভালোবাসো না আমাকে? আর মেহের নাম ডাকার কার অধিকার আছে শুধু? রুবায়া বলল, আমার ইচ্ছে আমি কাকে ভালোবাসবো নাকি ভালোবাসবো না, আমাকে এই নামে ডাকার অধিকার কার আছে সেটাও বলতে আমি ইচ্ছুক না। আর হ্যাঁ, সারা বছর তো বিদেশে থেকে এসেছেন, ক্যারেক্টার ঠিক আছে তো? বলা তো যায় না কত মেয়ের সাথে রুম ডেট করেছেন, আর এখন সাধু সেজে আমার কাছে এসে আমাকে প্রেম প্রস্তাব দিচ্ছেন। নিজের ক্যারেক্টার নিয়ে এমন মন্তব্য করায় মিহির রেগে গেল। আজ পর্যন্ত একটা মেয়ের পাশে তাই বসিনি, আর রুম ডেট তো কোথাকার কোন কথা। মিহির রাগে গজগজ করতে করতে উঠল, তারপর রোবায়ার সামনে দাঁড়িয়ে বলল, ভালোবাসি বলে এই না যে যখন যা মন চাইবি তাই বলে অপমান করবি। ভালোবাসিস না তো ঠিক আছে, দূরে চলে যাব, আর পাবি না আমার মতো ভালোবাসা। কেউ করবে না তোর জন্য পাগলামি, পারবি না আর কাউকে অপমান করতে। চলে যাব অনেক দূরে, খুঁজবি তুই আমার ভালোবাসা, বাট আফসোস তখন তুই পাবি না, আর এটাই তোর শিক্ষা হবে। বলেই হন হন করে চলে গেল মিহির সেইখান থেকে। এইদিকে রুবায়া মনে মনে বলছে, উফ, বাঁচা গেল, যেখানে খুশি সেখানে যাক, আমার কি? আমি নাকি ওর ভালোবাসা খুঁজবো? আমার কি ঠেকা পড়েছে? যত সব। বলেই রুবায়াও চলে গেল বাসায়। রুবায়া আসছিল একটু মার্কেটে, আর তখনই মিহির এসে ওকে একটু নির্জন পরিবেশে আনলো, তারপর এইসব বলল। কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে বলা যায়। তেমনি মিহির নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না, নিজের কষ্ট নিজের রুমের চার দেওয়ালের মধ্যেই রাখে। মিহির তখন রুবায়ার ওইখান থেকে সোজা চলে আসছিল বাসায়। বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল। ছেলেদের কান্না করতে নেই, কিন্তু কষ্টের মাত্রা বেড়ে গেলে নিজেকে আর ধরে রাখতে পারে না তারা, তখন তারাও কান্না করে দেয়। যেমন মিহির নিজের কষ্টের পরিমাণ অনেক হয়ে গেছে, প্রতিবার অপমান, ভালোবাসা না বাসা, এইসব কিছু এত যন্ত্রণা দিচ্ছে তাকে, তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে দিল। মিহির ফোনে রোবায়ার একটা ছবি বাহির করে ছবিটির দিকে তাকিয়ে বলল, কষ্ট পাবো না যদিও ভুলে যাও আমায়, জানি ছলনা করছো আমার সাথে, তারপরেও যদি তুমি কখনো বুঝো আমায়, জানি না বুঝবে কিনা আমায়, তারপরেও ভালোবাসি তোমায়, আর জ্বালাবো না তোমায়, চলে যাব অনেক দূরে। ভালো থেকো না হওয়া মহারানী, সবসময় হাসি খুশি থাকবে, কখনো কান্না করবে না প্রিয়, তোমার কান্না আমার সহ্য হবে না। বলে মিহির আবার কান্না করতে লাগলো। ওর এখন কিছু ভালো লাগছে না, যতদিন না এখান থেকে যেতে পারছে। কিছুক্ষণ কান্না করার পরে মিহির উঠে গেল, গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো, তারপর কাউকে কল দিয়ে কিছু একটা বলল, তারপর নিজেও রেডি হয়ে চলে গেল। কেটে গেল আর 1 সপ্তাহ।